কোষ রসায়নের এই ক্লাসটিতে সবাইকে স্বাগতম। আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। সো আজকের এই ক্লাসের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের আছে ক্লাসটা অনেকটা ফোকাস করা হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের রিটেন সাইটটাকে কেন্দ্র করে, এবং আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারটা থেকে আসলে আমাদের কি কি ধরনের স্ট্রাকচার আসতে পারে এবং কি কি ধরনের স্ট্রাকচার আমাদের পরীক্ষায় লিখতে বলতে পারে সেই স্ট্রাকচারগুলো আমরা আরেকবার ভালো করে দেখে বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক দেরি না করে। আচ্ছা, কোষ রসায়নের চ্যাপ্টারটার ভিতরে আমাদের কি কি টপিক আছে আগে আমি তোমাদের এটা বলে নেই। কোষ রসায়ন এই চ্যাপ্টারটার আন্ডারে আমরা টোটাল 4 ধরনের টপিক পাবো। একটা কার্বোহাইড্রেট, দেন আমরা পাবো আমাদের প্রোটিন, দেন আমরা পাবো আমাদের লিপিড, তারপর আমরা পাবো আমাদের এনজাইম অংশটুকু। এবং এইখানে একটা বিষয় যে প্রোটিনের মনোমার বা আমাদের একের অধিক অ্যামিনো অ্যাসিড গ্রুপগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে আসলে আমাদের প্রোটিন ইউনিটটা গঠন করতেছে। সো অ্যামিনো অ্যাসিডের পার্টটাকে আমরা প্রোটিনের ভিতরে রাখছি। সো এই টোটাল আসলে 4টা টপিক আছে আমাদের এই চ্যাপ্টারে: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর এনজাইম। সো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য আসলে আমরা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পার্সপেক্টিভে কথা বলি, তাহলে কার্বোহাইড্রেট পার্টটা থেকে আমাদের বেশি কোশ্চেন হতে পারে। সো দেরি না করে আমরা আমাদের কার্বোহাইড্রেট পার্টটা শুরু করে ফেলি, এবং আসলে আমরা স্ট্রাকচার গুলো আঁকা শিখবো আজকে আবার। এবং আমরা থিওরিটিক্যাল পার্ট গুলো দেখবো এবং আমরা কিভাবে সেই থিওরি থেকে স্ট্রাকচার গুলো আঁকতে পারি সেই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার হব। সো কার্বোহাইড্রেটের এই আলোচনায় প্রথমে একটা কোশ্চেন তোমাদের মনে আসে যে কার্বোহাইড্রেট আসলে কারা। সো কার্বোহাইড্রেটের খুব সিম্পল একটা আমি যদি তোমাদের ডেফিনেশন দেই, সেটা আসলে যে সকল কম্পাউন্ড গুলো, কেমিক্যাল কম্পাউন্ড গুলো যারা আসলে যাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 অনুপাতে যুক্ত আছে, তাদেরকে সাধারণত আমরা কার্বোহাইড্রেট বলে থাকি। যাদের আমাদের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা আমাদের 1:2:1 এই অনুপাতে আছে, তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলছি। এখন এই কার্বোহাইড্রেটের মধ্যে এই 1:2:1 অনুপাতটা এটা ফলো করতেও পারে, নাও করতে পারে। যে সবসময় যে ফলো করবে বিষয়টা এরকমও না। এবং কার্বন, হাইড্রোজেন ছাড়াও আসলে এখানে নাইট্রোজেন কিংবা সালফার উপস্থিত থাকতে পারে, তাদেরকেও আমরা কার্বোহাইড্রেট বলতে পারি। বাট আমরা যদি একটু জেনারেলাইজ ফরম্যাটে দেখি, তাহলে আসলে কার্বোহাইড্রেট বলতে আমরা কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা মৌলকে আমরা সাধারণত পাচ্ছি। এবং তারা, যদি আমরা মনোস্যাকারাইডের কথা বলি, তাহলে এখানে 1:2:1 অনুপাতে যুক্ত থাকে। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছি। সো প্রথমে যে পয়েন্টটা বলবো, কার্বোহাইড্রেটকে আমরা আসলে গঠনের উপর ভিত্তি করে টোটাল দেখো কিভাবে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করতে পারি। একটা আমাদের মনোস্যাকারাইড, একটা মনোস্যাকারাইড, আরেকটা আমাদের ডাইস্যাকারাইড, আরেকটা আমাদের অলিগোস্যাকারাইড। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, দেন আরেকটা পার্ট আমাদের পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। সো এই যে আমাদের মনোস্যাকারাইড এই পার্টটা যে আমরা বলতেছি মনোস্যাকারাইড, এখানে আসলে একটা সেকেন্ড, এই যে আমরা মনোস্যাকারাইড বলছি, এখানে আসলে একটা সিঙ্গেল পার্ট আমাদের যুক্ত থাকবে, একটা সিঙ্গেল ইউনিট আমাদের যুক্ত থাকবে। যেমন হইতে পারে আমাদের এখানে ইউনিটটা হইতে পারে গ্লুকোজ, আমাদের পরিচিত গ্লুকোজ হতে পারে, দেন ফ্রুক্টোজ হতে পারে। তারপরে আসলে আমরা ডিএনএ আরএনএ তে যে পাই আমাদের রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। আরএনএ তে আমরা রাইবোজ সুগার পাই, আর ডিএনএ তে পাই ডিঅক্সিরাইবোজ সুগার। এখানে রাইবোজ সুগার হতে পারে, ডিঅক্সিরাইবোজ সুগার হতে পারে। সো এগুলো আসলে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার, এগুলো আসলে আমাদের মনোস্যাকারাইড। এই যে আমাদের মনোস্যাকারাইডের যে সিঙ্গেল ইউনিট, সেটা গ্লুকোজ হতে পারে, রাইবোজ হতে পারে, ডিঅক্সিরাইবোজ হতে পারে। এই যে ইউনিটগুলো যখন একটা আরেকটার সাথে যুক্ত হবে, এই মনোস্যাকারাইড গুলো যখন একটা আরেকটার সাথে যুক্ত হবে, তখন আসলে সেটা পাবো ডাইস্যাকারাইড, মানে দুইটা মনোস্যাকারাইড যুক্ত থাকবে। ডাই নাম থেকে আসলে বুঝতে পারছি যে আসলে এখানে মনোস্যাকারাইড দুইটা থাকবে। ডাই নামটাই বোঝা যাচ্ছে যে এখানে মনোস্যাকারাইড দুইটা থাকবে, দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে আমাদের পাচ্ছি এখানে আমরা ডাইস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইডের পার্টটা আমরা আস্তে আস্তে দেখবো যে অলিগোস্যাকারাইডে আসলে আমরা সাধারণত অলিগোস্যাকারাইড বলতে আমরা বুঝি যে এখানে আসলে 3টা থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত থাকবে। 3টা থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত থাকলে আমরা সেটাকে বলছি অলিগোস্যাকারাইড। ডাইস্যাকারাইডে মাত্র 2টা থাকবে মনোস্যাকারাইড যুক্ত। আর পলিস্যাকারাইডে আমরা সাধারণত 10-এর অধিক মনোস্যাকারাইড যখন যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। যখন 10-এর অধিক মনোস্যাকারাইড গুলো যুক্ত থাকে, তখন সেটাকে বলি আমরা পলিস্যাকারাইড। সো এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডে সাধারণত কার্বন সংখ্যা হয়, মানে এখানে আসলে
5 কার্বন বিশিষ্ট রাইবোজ হতে পারে, 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ হতে পারে, 3 কার্বন বিশিষ্ট গ্লিসারআলডিহাইড হতে পারে, 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোজ হতে পারে। সো এখানে আসলে সাধারণত মনোস্যাকারাইডের ভিতরে আসলে কার্বন সংখ্যা, আমরা যদি কার্বন সংখ্যার কথা বলি তাহলে আসলে কার্বন সংখ্যা আমাদের 3টা থেকে 10টা হতে পারে। কার্বন সংখ্যা 3 থেকে 10, তো এইটা এই রেঞ্জে আমরা সাধারণত মনোস্যাকারাইডকে ডিফাইন করে থাকি। সো আমরা যদি মনোস্যাকারাইডের সংকেত দেখি, সো আমরা আসলে মনোস্যাকারাইডকে যদি এখন ক্লাসিফাই করি তাহলে আসলে আমাদের যদি আমরা এখন মনোস্যাকারাইডকে ক্লাসিফাই করি, মনোস্যাকারাইড, দেন মনোস্যাকারাইডকে ভাঙলে আমরা কি লিখতে পারি বলতো? মনোস্যাকারাইডকে লিখতে পারি আমরা ট্রায়োজ, যেটা আসলে 3 কার্বন বিশিষ্ট, ট্রায়োজ যেটা 3 কার্বন বিশিষ্ট, হইতে পারে আমাদের গ্লিসারআলডিহাইড, হইতে পারে আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, সরি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। সো এটা কিরকম হতে পারে ট্রায়োজের ক্ষেত্রে? সো ট্রায়োজের ক্ষেত্রে যেটা হইতে পারে, আমাদের যদি গ্লিসারআলডিহাইড ধরি, দেন গ্লিসারআলডিহাইডের সংকেতটা তোমাদের জানা আছে, এটাকে বলছি আমরা গ্লিসারআলডিহাইড। এবং এখানে একটা প্যাটার্ন অবশ্যই খেয়াল করো, সাধারণত আমাদের ওএইচটা থাকে ডানে, সাধারণত আমাদের ওএইচটা থাকে ডানে, এবং আমাদের শুরু হয় হচ্ছে সিএইচও দিয়ে, শেষ হয় হচ্ছে আমাদের CH2OH দিয়ে। সাধারণত আমাদের যদি অ্যালডোস হয়, দেন আমরা এখানে দেখো একটা অ্যালডিহাইড গ্রুপ আছে যেটা আমাদের CHO, দেন অ্যালডিহাইড গ্রুপটা থাকার কারণে এই যে আমাদের শুরু হচ্ছে আমাদের CHO দিয়ে, শেষ হচ্ছে আমাদের CH2OH দিয়ে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ট্রায়োজ, এটাকে বলতেছি আমরা গ্লিসারআলডিহাইড, গ্লিসারআলডিহাইড। দেন আমাদের একটা হইতে পারে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, গ্লিসারআলডিহাইড, আমাদের গ্লিসারআলডিহাইড। আরেকটা হইতে পারে আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, সেখানে দেখো শুরুটা হবে আমাদের CH2OH দিয়ে, মাঝখানে আমাদের কার্বনিল গ্রুপ থাকবে C ডাবল বন্ড O, এবং শেষটা হবে আমাদের CH2OH দিয়ে। এটা হচ্ছে আমাদের একটা ট্রায়োস। এবং এই মনোস্যাকারাইড গুলো সাধারণত আমাদের হচ্ছে, মনোস্যাকারাইড গুলো আমাদের 1:2:1 অনুপাতটা মেনে চলবে। দ্যাট মিন্স এখানে আমাদের সংকেতটা কি হবে বলতো? এখানে আমাদের সংকেতটা হবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা এখানে হবে হচ্ছে C3 দেন H6O3। সো আমরা যদি একটু মিলায় দেখি যে C3H6O3 এটা মিলছে কিনা, দেন আমরা যদি দেখি এখানে কার্বন আসে টোটাল 3টা, এটা দেখাই যাচ্ছে। হাইড্রোজেন আছে কয়টা দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এখানে 2টা আছে, 6টা, টোটাল 6টা হাইড্রোজেন। আর অক্সিজেন আসে আমাদের টোটাল 3টা। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এটা খুব সুন্দর মতো 1:2:1 অনুপাতটা মেনে চলছে। এটাকে বলছি হচ্ছে আমরা গ্লিসারআলডিহাইড। এছাড়াও আমাদের গ্লিসারআলডিহাইড, এবং এটার নাম হচ্ছে আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। সো এটা হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট ট্রায়োজ বলছি যাকে আমরা। এরকম হতে পারে আমাদের 4 কার্বন বিশিষ্ট, যাকে আমরা বলবো টেট্রোজ। দেন 4 কার্বন বিশিষ্ট হলে আমাদের এটাকে বলছি হচ্ছে আমরা টেট্রোজ, 4 কার্বন বিশিষ্ট। যেমন ইরিথ্রোজ হতে পারে, এটা একটা এক্সাম্পল, সো তোমরা একটু মনে রাখতে পারো ইরিথ্রোজ। দেন আমরা যদি 5 কার্বনের কথা বলি, সেটা হচ্ছে আমাদের পেন্টোজ, 5 কার্বন, দ্যাট মিন্স হচ্ছে পেন্টোজ 5 কার্বন। এটা আমাদের রাইবোজ হতে পারে, দেন আমাদের হতে পারে ডিঅক্সিরাইবোজ, যেটা আসলে ডিএনএ তে থাকে আমাদের ডিঅক্সিরাইবোজ। তো তোমরা জানো যে আসলে ডিএনএ এর ভিতরে আমাদের একটা সুগার পার্ট থাকে যেখানে আসলে ডিঅক্সিরাইবোজ থাকতেছে, একটা নাইট্রোজেনাস বেস থাকবে যেখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন থাকবে ডিএনএ তে, আর আরএনএ তে থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকবে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর ফসফেট গ্রুপ থাকবে। আর সুগার হিসেবে আরএনএ ক্ষেত্রে থাকবে রাইবোজ, আর ডিএনএ ক্ষেত্রে থাকবে ডিঅক্সিরাইবোজ। এবং ডিঅক্সিরাইবোজে আমাদের হচ্ছে 2 নাম্বার কার্বনে আমাদের অক্সিজেন একটা কম থাকবে, তাহলে সেটাকে বলবো ডিঅক্সিরাইবোজ, অক্সিজেনের অভাব থাকবে। তো আমরা যদি এটা স্ট্রাকচারটা দেখি আমাদের রাইবোজের, তো তোমাদের একটা কথা আগে বলছে যে রাইবোজে আমরা এরকম সব স্ট্রাকচারে আসলে আমাদের শুরু হবে আসলে CHO দিয়ে, দেন আমরা এখানে রাখবো হচ্ছে OH, H, সাধারণত আমাদের OH-টা থাকে ডানে, দেন আমরা লিখবো হচ্ছে OH, দেন এখানে আমাদের দেখো মোটামুটি আমাদের টোটাল 5টা কার্বনকে ফিল আপ করতে হবে। দেন এখানে থাকবে OH, দেন এখানে থাকবে H, দেন আসলে এখানে থাকবে CH2OH। এটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, যেখানে আমাদের শুরুটা হয়েছে হচ্ছে CHO দিয়ে, দেন শেষটা হয়েছে আমাদের CH2OH দিয়ে। এটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে। বাট আমাদের যে কার্বন গুলোর OH-টা অলওয়েজ আমাদের এখানে ডানে থাকতেছে, এক্সেপশন আছে যেমন গ্লুকোজে, বাট এই ক্ষেত্রে নরমালি আমাদের OH গ্রুপটা থাকতেছে ডানে। সো আমরা যেহেতু বলছি ডিঅক্সিরাইবোজ, আসলে 2 নাম্বার কার্বন কোনটা? আমরা যদি কার্বনকে নাম্বারিং করি, এখানে তোমরা নাম্বারিং করতে পারবা, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। সো আমাদের 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন থাকবে না, তখন সেটাকে বলবো ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সি এখানে আসলে অক্সিজেনের অভাবকে বোঝাচ্ছে, মানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না। সো এটা রাইবোজ হচ্ছে। আর আমাদের যদি ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচারটা যদি আমরা একটু আঁকি, দেখো আমাদের জাস্ট 2 নাম্বার কার্বন, অর্থাৎ আমাদের এই কার্বনের কথা বলতেছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন। এখানে আমাদের একটা অক্সিজেন কম থাকতেছে, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে বলতেছি আসলে এটা ডিঅক্সিরাইবোজ।
আচ্ছা, দেন এখানে আমাদের H, দেন হচ্ছে আমাদের এখানে আবার OH, দেন H, দেন আমাদের এখানে CH2OH। সো এটা আমাদের নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো সেম ভাবে আমরা যদি আসো এখন 6 কার্বন বিশিষ্ট বা হেক্সোস সুগার যদি দেখতে চাই, 6 কার্বন বিশিষ্ট হেক্সোস সুগার, সেরকম হেপ্টোস হতে পারে, আমাদের 10টা পর্যন্ত থাকতে পারে এখানে, সাধারণত আমরা তখন সেটাকে মনোস্যাকারাইড বলি। সো হেক্সোজে আমাদের 6 কার্বন থাকবে, 6 কার্বন বিশিষ্ট সুগার। সো 6 কার্বন বিশিষ্ট সুগারগুলোর মধ্যে খুবই পপুলার দুইটা সুগারের নাম একটু তোমরা লিখে ফেলো তো কমেন্টে। খুবই পপুলার দুইটা সুগার 6 কার্বন বিশিষ্ট, সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো যে 6 কার্বন বিশিষ্ট সুগারগুলোর মধ্যে তোমরা কোনটাকে চিনো মনোস্যাকারাইড হিসেবে, সবাই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, 6 কার্বন বিশিষ্ট যে সুগার গুলো আছে তার মধ্যে সবচেয়ে দুইটা পপুলার সুগার হচ্ছে একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ। সো গ্লুকোজের স্ট্রাকচারটা আমরা যদি একটু দেখি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। সো ফার্স্ট আমি গ্লুকোজের স্ট্রাকচার আর কি, গ্লুকোজকে আমরা বলতেছি এখানে অ্যালডোজ সুগার, কারণ সেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে। আর ফ্রুক্টোজকে বলতেছি আমরা কিটোজ সুগার, কারণ সেখানে কিটোমূলক বা কার্বনিল মূলক আছে। সো আমরা যদি একটু মানে আমাদের গ্লুকোজের স্ট্রাকচারটা দেখি, সেটা আসলে সিএইচও। দেখো, বাট গ্লুকোজের ক্ষেত্রে একটা এক্সেপশন, অলওয়েজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ, সবাই মাথায় রেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এক্সেপশনটা মাথায় রাখতে হবে। গ্লুকোজ ও ফ্রুক্টোজ 3 নাম্বার কার্বনে ওইচ থাকবে বামে, 3 নাম্বার কার্বনের আমাদের ওইচ থাকবে বামে। এই কথাটা একবারে মাথায় ঢুকায় নাও, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের 3 নাম্বার কার্বনের ওইচ থাকবে বামে। আমরা 3 নাম্বার কার্বনে যদি ওইচটা ডানে থাকে, দেন এটা একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে অ্যালোজ। অ্যালোজ কখন বলবো? যদি 3 নাম্বার কার্বনের ওইচটা আমাদের ডানে থাকে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যালোজ। সো নামগুলো একটু ভালো করে দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে 3 নাম্বার কার্বনে ওইচ থাকবে বামে, অ্যালোজে থাকবে আমাদের 3 নাম্বার কার্বনে ওইচ ডানে থাকবে। দেন আমাদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্যালাক্টোজ। এগুলো সবই আমাদের হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আরেকটা নাম হচ্ছে আমাদের গ্যালাক্টোজ। সেই গ্যালাক্টোজের ক্ষেত্রে যেটা হয় আমাদের 3 ও 4 নাম্বার কার্বনের ওইচ থাকবে বামে, 3 এবং 4 নাম্বার কার্বনের ওইচ থাকবে বামে। সো এই ওয়ার্ডগুলো একটু তোমরা ভালো করে নোটিস করো, কখনো যদি তোমাদের স্ট্রাকচার রাখতে বলে আশা করি পারবা। গ্যালাক্টোজের ক্ষেত্রে 3 ও 4 নং কার্বনের ওইচ থাকবে বামে, অ্যালোজে 3 নাম্বার কার্বনের ওইচ থাকবে ডানে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে 3 নাম্বার কার্বনের ওইচ থাকবে বামে। স্পেশালি গ্লুকোজ ফ্রুক্টোজ ভুলে চলবে না, 3 নাম্বার কার্বনে ওইচ থাকবে বামে। আচ্ছা, দেন আমরা যদি একটু গ্লুকোজের স্ট্রাকচারটা দেখি, যেহেতু গ্লুকোজ আমাদের অ্যালডোজ সুগার, তাই শুরু হবে আমাদের সিএইচও দিয়ে, দেন আমরা পাবো ওএইচ, এইচ, দেন এখানে আসবে হচ্ছে ওই আমাদের দেখো 3 নাম্বার কার্বনে ওএইচ থাকবে বামে। দেখো 3 নাম্বার কার্বন ওএইচ তাই বামে দিলাম, অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, 3 নাম্বার কার্বনের ওএইচ থাকবে বামে, তাই আমরা ওএইচ কে বামে দিলাম। দেন এখানে হচ্ছে আমাদের ওএইচ, দেন এখানে এইচ, দেন এখানে হচ্ছে আমাদের ওএইচ, দেন এখানে আমাদের এইচ, দেন হচ্ছে আমরা পাচ্ছি CH2OH। বাকি OH গুলো আমাদের ডানে থাকবে, বাট 3 নাম্বার কার্বন স্পেশালি আমাদের যদি একটু দেখাই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, স্পেশালি 3 নাম্বার কার্বনের OH থাকবে বামে। সো এটা পেলাম হচ্ছে আমরা গ্লুকোজ। এবং দেখো শুরুটা সেমই থাকলো, আমাদের শুরু হলো CHO দিয়ে, শেষ হলো CH2OH দিয়ে, বাকিগুলো আমাদের OH, H এভাবে আমাদের যুক্ত হতে থাকলো। আর যেহেতু ফ্রুক্টোজ আমাদের কিটোজ সুগার, ফ্রুক্টোজ যেহেতু আমাদের কিটোজ সুগার, তাই আমাদের শুরু হবে CH2OH দিয়ে, এরপর থাকলো আমাদের C ডাবল বন্ড O। দেন দেখো আবার বলতেছি 3 নাম্বার কার্বনে OH থাকবে বামে, সো আমরা বামে দিয়ে দিলাম। দেন আমাদের আবার OH, দেন H, দেন আবার হচ্ছে OH, দেন H, দেন হচ্ছে আমরা CH2OH পাচ্ছি। এটা কি আমাদের ফ্রুক্টোজ। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, শুরুটা হবে আমাদের CH2OH দিয়ে, শেষ হবে আমাদের CH2OH দিয়ে, 2 নাম্বার কার্বনে আমাদের কার্বনের মূলক থাকবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের একটু মাথায় রাখতে হবে, CH2OH অলওয়েজ আমাদের রিং এর বাইরে থাকবে। এখন কথাটা শুনে নাও, 2 মিনিট পরে জিনিসটা আমি এক্সপ্লেন করব, জিনিসটা বুঝবা। CH2OH, CH2OH অলওয়েজ আমাদের আমাদের রিং এর বাইরে থাকবে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের রিং এর বাইরে থাকবে, সাইক্লিক রিং বা চক্রাকার রিং এর বাইরে থাকবে। আর আমাদের এখানে আমাদের দেখো এই যে আমাদের যে বন্ড ফর্মেশন হবে যখন আমরা সাইক্লিক স্ট্রাকচার দেখি, তখন আসলে বন্ড ফর্মেশন হয় আমাদের সর্বশেষ কার্বন, অর্থাৎ মানে সর্বশেষ কাইরাল কার্বন। কাইরাল ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত, যে কার্বনের সাথে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে তাকে বলে আমরা কাইরাল কার্বন। সো 5 নাম্বার কার্বনটা দেখো, একটা গ্রুপ হচ্ছে আমাদের OH, একটা গ্রুপ হচ্ছে আমাদের H, একটা গ্রুপ হচ্ছে আমাদের CH2OH, আর একটা গ্রুপ হচ্ছে আমাদের পুরো হোল পার্টটা।
সো যেহেতু এটাতে হচ্ছে 4 হাতে 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, দেন এটাকে বলতেছে হচ্ছে আমরা কাইরাল কার্বন। সো 5 নাম্বার সর্বশেষ কাইরাল কার্বনের সাথে আমাদের কার্বনিল গ্রুপটার সাথে বন্ড ফর্মেশন হবে, কার্বনিল গ্রুপটা। সো দেখো সিএইচও ওকে আমরা সিএইচও বা অ্যালডিহাইড গ্রুপটাকে আমি কিভাবে লিখতে পারি বলো তো? আমি এটাকে এইভাবে লিখতে পারি না? এটা আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আমরা হচ্ছে কার্বনিল পার্টটাকে মানে অ্যালডিহাইডের যে পার্টটা সেটাকে আমরা এইভাবে ভেঙে দেখাতে পারি যে এখানে সি ডাবল বন্ড ও এবং এইচ। সো আমাদের এখানে বন্ড ফর্মেশনের সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের, 5 নাম্বার কার্বনের ওএইচ এর সাথে সর্বশেষ কাইরাল কার্বনের ওএইচ এর সাথে, সর্বশেষ কাইরাল কার্বনের ওএইচ, এই কথাটা মাথায় রাখো। এর সাথে কার্বনিল কার্বনের মধ্যে বন্ড ফর্মেশনের মাধ্যমে আমরা আসলে কি পাই? রিং স্ট্রাকচার পাই। এই বিষয়টা কিছুক্ষণের মধ্যে দেখবা। সো এটা তো আমরা ফ্রুক্টোজের স্ট্রাকচার পেলাম। এখন যদি আমরা অ্যালোজের স্ট্রাকচার রাখি, অ্যালোজে কি হয়? যদি 3 নাম্বার কার্বনের ওএইচটা ডানে থাকে দেন সেটাকে আমরা অ্যালোজ বলি। দেন স্ট্রাকচার রাখা আসলে কোনো ব্যাপারই না। দেন এখানে OH, H, 3 নাম্বার কার্বনের OH টা আমরা ডানে বলছি, দেন এটাকে তাহলে অ্যালোজ নাম দিলাম। দেন এই স্ট্রাকচার গুলো কিন্তু তোমাদের পারতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য, এইচএসসির জন্য। সো তোমরা এখানে আসলে অনেকে এইচএসসি স্টুডেন্ট আছো, অনেকে অ্যাডমিশনের স্টুডেন্ট আছো। সো দুইজনের জন্য এটা, দুই গ্রুপের জন্য এটা কাজে দিবে আসলে। দেন এখানে CHO, দেন CH2OH। সো তোমরা যারা এখনো তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে ফেলো নাই, কুইকলি তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে ফেলো। এবং এখানে দেখো আমাদের আসলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4, 5, 6 এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে 3 নাম্বার কার্বনের ওএইচটা ডানে আছে। দ্যাট মিন্স এটার গ্লুকোজ থাকলো না, এটা হয়ে গেল অ্যালোজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। যদি 3 নাম্বার কার্বনের ওএইচটা কোনো কারণে ডানে দাও দেন সেটার গ্লুকোজ কখনোই থাকবে না, সেটা হয়ে যাবে অ্যালোজ। এবং 3 এবং 4 নাম্বার কার্বনের ওএইচটা যদি বামে থাকে তখন সেটাকে বলে আমরা গ্যালাক্টোজ। সো এই জিনিসটা যদি তোমরা একটু বুঝে থাকো দেন আমরা হচ্ছে তোমাদের একটু রিং স্ট্রাকচার আঁকা শেখাই। তোমরা একটু ভালো করে শুনবা, কেয়ারফুলি শুনবা, ইনশাআল্লাহ তোমাদের এই লাইফে আর কোনোদিন এটা প্রবলেম হবে না। সো তোমরা একটু ভালো করে শুনো, এই জিনিসটা একটু ভালো করে দেখো, আমাদের পুরো কনসেপ্টের বিষয়, এখানে কোনো কিছু মুখস্থ করার নাই। যাদের রিং স্ট্রাকচার লিখতে প্রবলেম হয় তারা একটু ভালো করে শুনো, এই লাইফে আর কখনো প্রবলেম হবে না। দেন আমরা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার আঁকবো, গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকবো। দেন আগে গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার এখানে, এবং 3 নাম্বার কার্বনে কি হবে? ওএইচটা থাকবে হচ্ছে বামে। সো এটা লেখার সময় সতর্ক থাকতে হবে, 3 নাম্বার কার্বনের ওএইচটা থাকবে আমাদের বামে। সো এটা হচ্ছে আমাদের গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার। এখানে টোটাল হচ্ছে আমাদের কার্বন গুলোকে একটু নাম্বারিং করে ফেলি, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে টোটাল 6টা কার্বন। এই টোটাল 6টা কার্বন আমরা যদি এখন একটু রিং স্ট্রাকচার আঁকা দেখি দেন আমরা কি করব দেখো তো, আমাদের আগের কথাটা খেয়াল করো একটু ভালো করে, যে আমাদের লাস্ট কাইরাল কার্বনের সাথে আমাদের 1 নাম্বার কাইরাল কার্বনের কার্বনিল গ্রুপের বন্ড ফর্মেশন হবে। দ্যাট মিন্স এই OH এর সাথে এই এটা বন্ড ফর্ম করবে। সো আমরা একটু দেখি। আর তোমাদের আরেকটা কথা আমি বলছি যে CH2OH অলওয়েজ আমাদের রিং স্ট্রাকচারে বাইরে থাকবে। তার মানে এখানে আসলে প্রধান রিং এ মোট কয়টা কার্বন থাকবে? দেখো তো সবাই কমেন্টে, মেইন রিং স্ট্রাকচারে মোট কয়টা কার্বন থাকবে তাহলে? যদি CH2OH আমাদের বাইরে থাকে রিং এর, টোটাল রিং স্ট্রাকচারে আমাদের কয়টা কার্বন থাকবে? সবাই কুইকলি কমেন্ট করে ফেলো তো। আচ্ছা, টোটাল রিং স্ট্রাকচার এখানে আসলে 5টা কার্বন থাকবে, কারণ CH2OH যেহেতু আমাদের বাইরে থাকবে রিং এর, দেন হচ্ছে আমাদের টোটাল রিং স্ট্রাকচারে টোটাল 5টা কার্বন থাকবে। সো আমি যদি কার্বন গুলোকে এখানে এঁকে নেই দেন টোটাল 5টা কার্বন, এই যে একজন অ্যান্সার দিয়ে ফেলছে। সো টোটাল 5টা কার্বন আমাদের রিং এর ভিতরে থাকলো। দেন আমি আর কিছু লিখলাম না, আমি এখানে স্টপ করে দিলাম। টোটাল 5টা কার্বন আমাদের লিঙ্কের হচ্ছে যেহেতু আমাদের রিং এর ভিতরে থাকবে, দেন এইটুকু আমি লিখে ফেললাম। দেন দেখো তো ভাই আপুরা যে 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে আমাদের কি আছে এখানে? 1 নাম্বার কার্বন এখানে ডাবল বন্ড ও আছে, দেন আমাদের এখানে এইচ আছে। 2 নাম্বার কার্বন ধরে নাও আমি স্ট্রাকচারটাকে এইভাবে ফেলে দিলাম। স্ট্রাকচারকে যদি আমি এইভাবে ফেলি দেন আমাদের ওএইচ পার্টটা নিচে পড়তেছে আসলে, ওএইচটা নিচে এইচ উপরে। 3 নাম্বার কার্বনে দেখো তো আমি যে নাম্বারিং করি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন। দ্যাট মিন্স আমরা যদি এখন স্ট্রাকচারটাকে টোটাল এইভাবে ফেলে দিই, দ্যাট মিন্স আমাদের ওএইচটা এখানে আমাদের নিচে পড়ে যাবে, দেন এখানে আসলে এইচটা উপরে থাকবে। তোমরা দেখেই বুঝতে পারতেছো ওএইচটা নিচে চলে আসতেছে। দেন 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে আসলে এইচটা নিচে আসতেছে আর OH-টা উপরে আসতেছে। 4 নাম্বার কার্বনের ক্ষেত্রে OH নিচে, এইচ উপরে। 5 নাম্বার কার্বনের ক্ষেত্রে দেখো আমরা ইন্টেনশনালি এখানে আসলে CH2OH গ্রুপটাকে বাইরে দিলাম। বাইরে দেওয়ার রিজনটা কেন আমি CH2OH গ্রুপটাকে ভিতরে দিলাম না, কারণ এখানে স্টেরিক বাধা বেড়ে যাবে। আসলে আমাদের এখানে এনার্জি বেড়ে যাবে, বিকর্ষণ বেড়ে যাবে। দ্যাট মিন্স আমাদের CH2OH গ্রুপটাকে আমাদের এই জন্য রিং এর বাইরে দিলাম। এখন দেখো আমাদের এইচটাকে আমরা এখানে লিখে ফেলি, এই এইচটাকে
আমাদের 5 নাম্বার কার্বনের সাথে যে H গ্রুপটা যুক্ত আছে সেই H গ্রুপটাকে আমরা যদি এখন এখানে লিখে ফেলি, H গ্রুপটাকে লিখে ফেললাম, H গ্রুপটার কাজ শেষ। এখন একটু দেখো আমাদের কি পড়ে আছে। আমাদের এখানে আসলে পড়ে আছে OH গ্রুপ। দেখো আমাদের কিন্তু অনেকখানি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের পড়ে আছে OH গ্রুপ, আমাদের দুইটা কার্বনকে স্টিল নাম্বারিং করা হয় নাই। এখানে 5 নাম্বার কার্বন দিলাম, এটাকে 6 নাম্বার কার্বন দিলাম। এখানে কি হবে জানো, এখানে আসলে যেটা হবে আমাদের অক্সিজেনের আমাদের তড়িৎ ঋণাত্মকতার কারণে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে এদিকে শিফট টানার চেষ্টা করবে এবং এই পাই ইলেকট্রনটাকে হচ্ছে অক্সিজেনটাকে কি করবে, অক্সিজেনটা হচ্ছে এই পাই ইলেকট্রনটা, পাই বন্ডের ইলেকট্রনটাকে অক্সিজেন তার উপরে নিয়ে নেবে। দ্যাট মিনস এখানে অক্সিজেনের উপর আমাদের পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হবে এবং আমাদের এট দ্য সেম টাইম হাইড্রোজেনে পার্শিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এই সময় কি হবে আসলে এই হাইড্রোজেনটা এখান থেকে চলে গিয়ে আসলে এই অক্সিজেন পার্টটা H+ হিসেবে বের হয়ে গিয়ে আমাদের এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের OH ফর্ম করে ফেলবে। এবং এইখানে আসলে কার্বন যেহেতু তার নিজের একটা অক্সিজেন হারালো, তাই কার্বনের উপর আমাদের পজিটিভ চার্জ আসবে এবং অক্সিজেন যেহেতু অন্যের একটা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করলো তাই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আসলো। এই দুইটা নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করে ফেলবে ইলেকট্রন আদান প্রদান করে। একটা বন্ড ফর্ম করতে তোমরা তো জানো দুইটা ইলেকট্রনের প্রয়োজন হয়। একটা এখানে অক্সিজেন, এখানে তোমার কার্বনের যে ঘাটতিটা, ইলেকট্রনের ঘাটতিটা, সেখানে অক্সিজেন দুইটা ইলেকট্রন দিয়ে ফিল আপ করে ফেলতেছে। আচ্ছা, এখানে অক্সিজেন নিজের একটা ইলেকট্রন আছে আর অক্সিজেনের অতিরিক্ত যে ইলেকট্রনটা যেটা হাইড্রোজেন থেকে পাইছে সেটা কার্বনকে দিয়ে সে নিউট্রাল করে ফেলছে। এই দুইটা ইলেকট্রন মিলে আমাদের এখানে একটা বন্ড ফর্ম করে ফেলছে। সবাই একটু কমেন্টে জানাতো সবাই এই ট্রান্সফরমেশনটা বুঝছো কিনা লিনিয়ার থেকে আমাদের রিং এ। সবাই একটু কুইকলি কমেন্ট করে ফেলো তো সবাই আমরা বুঝছি কিনা। সবাই যদি এটা আমরা বুঝে থাকি ঠিকঠাক মতো দেন আমরা একটু একটা জিনিস দেখি। আমাদের এখানে একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে আমাদের এই গ্লুকোজটাকে আমরা বলি সাধারণত ডি গ্লুকোজ। এই গ্লুকোজটাকে বলি হচ্ছে আমরা ডি গ্লুকোজ, কারণ এটা এক আমাদের হচ্ছে প্লেন পোলারাইজ লাইট বা এক সমাবর্তিত আলোর তলকে ডানে ঘোরাতে পারে, ক্লকওয়াইজ রোটেট করে দিতে পারে, এই জন্য এটাকে আমরা ডি গ্লুকোজ বলছি। এট দ্য সেম টাইম, হ্যাঁ অবশ্যই আপু আমি আরেকবার বলবো, এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের এল গ্লুকোজ কোনটা হবে, যেটা আমাদের এক সমবর্তিত আলোর তলকে বামে ঘোরাতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারে, সেটাকে আমরা এল গ্লুকোজ বলবো। সেখানে আমরা আসতেছি, তার আগে একজন হচ্ছে আমার কাছ থেকে এই জিনিসটা আরেকবার দেখতে চাইছে। আমি তাদেরকে একটু রিপ্লাই দেখাই দিই। এখানে একটা ফিচার আছে বেশ সুন্দর, আমি যদি তোমাদের রিপ্লাই দেখাই দিই দেন তোমরা এই জিনিসটা বুঝতে পারবা, আরেকবার দেখতে পারবা। একটু রিপ্লাই দেখো তোমরা, আমি এই এরিয়াটুকু সিলেক্ট করতেছি, দেন তোমরা একটু রিপ্লাই দেখো। প্রথমে আমাদের কার্বন, দেন আমি ফার্স্টে হচ্ছে কার্বন স্কেলেটনটা এঁকে ফেললাম, দেন রিং স্ট্রাকচার থেকে আমি হচ্ছে OH H H OH এটাকে হচ্ছে প্রপারলি ফিল আপ করতেছি, নাম্বারিং করতেছি, H টাকে নিচে নামালাম, OH উপরে, OH নিচে, H উপরে, দেন এখানে হচ্ছে স্টেরিক হিন্ডাসের কারণে উপরে CH2OH, নিচে হচ্ছে আমাদের হাইড্রোজেন, দেন পাশে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে একবারে হয়ে গেছে, মানে যেটা আমি তোমাদের ইয়েস করে দেখাচ্ছি সেটা আর এখানে দেখায় নেই, বাট এইভাবে অ্যাকচুয়ালি আমাদের টোটাল এখানে বন্ডটা ফর্ম করে। সবাই আশা করি ঠিকঠাক মতো বুঝতে পারছো যে আমরা আসলে ওয়েট একটা সেকেন্ড, এটাকে ডিসেবল করে দেই। এইভাবে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কোন একটা লিনিয়ার স্ট্রাকচার থেকে আমরা রিং স্ট্রাকচার রাখতে পারি। কারো যদি এই জায়গাটা একটু প্রবলেম হয় তো আমি যখন আবার ফ্রুক্টোজের ক্ষেত্রে সেম কাজটা করব, দেন তোমরা আবার জিনিসটা বুঝতে পারবা। দেন এখানে একটু দেখো তো এই জিনিসটা, যে আমাদের হচ্ছে এখানে আরেকটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে 1 নাম্বার কার্বনের OH যদি থাকে উপরে সেটাকে বলি হচ্ছে আমরা বিটা বিটা ডি গ্লুকোজ, কারণ এখানে ডি গ্লুকোজ থেকে আসতেছে। সো ডি গ্লুকোজ কেন বলতেছি, কারণ ওএইচটা আছে ডানে, 5 নাম্বার কার্বনে ওএইচটা আছে ডানে, এই জন্য বলতেছি আমরা ডি গ্লুকোজ। যদি 5 নাম্বার কার্বনে ওএইচটা থাকতো বামে তাহলে সেটাকে বলতাম আমরা এল গ্লুকোজ। সো ডি এবং এল এর যে কনসেপ্টটা, যেটা নিয়ে অনেক সময় একটা কনফিউশন কাজ করে, সেটাকে অলওয়েজ মাথায় রাখবা যে ডি এবং এল এটা হচ্ছে জাস্ট সর্বশেষ কাইরাল কার্বনের, আমাদের এই স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে সর্বশেষ কাইরাল কার্বনের ওইচটা ডান পাশে আছে নাকি বাম পাশে আছে সেটার উপর ডিপেন্ড করে, বাকি কোনো কিছুই না। সো এল গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি বলবো, তো তোমরা যদি এটা বুঝে থাকো দেন এল গ্লুকোজের ক্ষেত্রে জাস্ট আমরা সর্বশেষ কাইরাল কার্বনের ওইচটাকে আমরা রাখবো হচ্ছে আমাদের বামে রাখবো, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা এল গ্লুকোজ, সর্বশেষ কাইরাল কার্বনের ওইচটা। সো এই জিনিসটা একটু তোমরা ভালো করে দেখো যে ডি এবং এল এর মধ্যে জাস্ট বেসিক ডিফারেন্স হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বনের ওইচটা কোথায় আছে সেটার উপর, বাম পাশে নাকি ডান পাশে। সো এটাই হচ্ছে এখানকার ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। সো ডি এবং এল, একটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটাকে
এক সমতলীয় আলোর তলকে ডানে ঘোরাতে পারে, একটা এক সমতলীয় আলোর তলকে বামে ঘোরাতে পারে। সো 5 নাম্বার কার্বনের OH-টা যেহেতু আমাদের বামে আছে, যেহেতু 5 নাম্বার কার্বন সর্বশেষ কাইরাল কার্বন, তাই এটাকে বলতেছি আমরা এল গ্লুকোজ। সো এই জিনিসটা তোমরা মনে রাখো। যেহেতু আমরা এই স্ট্রাকচারটা, পাশের যে রিং স্ট্রাকচারটা, সেটা আসলে আমরা হচ্ছে ডি গ্লুকোজ থেকে আসছি, এবং যেহেতু আমরা হচ্ছে এখানে বিটা কেন বলতেছি, কারণ OH-টা উপরে আছে, এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো, বিটাকে অনেকটা ভি এর মতো, বিটা ভি ওইটা মানে জাস্ট কোনো মতে আর কি মনে রাখা, সো ভি এর মতো মনে করতে পারো, দেন উল্টা ভি কনসিডার করলা, দেন এই সাইনটা দ্বারা আসলে উপরে বুঝায়, দেন ওই যদি মানে কোনো মতে আর কি জিনিসটা তোমরা যেভাবে মনে রাখতে পারো, এইভাবে আমি বললাম আর কি, তো এইভাবে চাইলে মনে রাখতে পারো। কারো যদি বেটার কোনো ওয়ে থাকে দেন সেটা ফলো করো, বাট কেউ যদি মনে রাখতে প্রবলেম হয় দেন এটা ফলো করো, ভিটা ভি এর মতো সাউন্ড করে, দেন আমরা সেটাকে উল্টা ভি দিয়ে আসলে বুঝাচ্ছি ওয়েজটা উপরে থাকে, দেন সেটাকে বলে আমরা বিটা গ্লুকোজ। আচ্ছা, বিটা গ্লুকোজ ঠিক সেম ভাবে ওয়েজটা যদি নিচে থাকতো, আমাদের যদি ওয়েজটা নিচে থাকতো, তাহলে এইচটা যদি উপরে থাকতো, দেন আমরা সেটাকে বলতাম এই ক্ষেত্রে আমরা বলতাম সেটাকে আলফা ডি গ্লুকোজ। ডি কেন বলতেছি সেটা আশা করি তোমরা বুঝতে পারছো, বাট আমরা এটাকে বাই ডিফল্ট বিটা ডি রাখলাম। সেটা আমরা বাই ডিফল্ট বিটা ডি রাখলাম, শুধুমাত্র ওএইচ যদি নিচে চলে আসে দেন সেটাকে আমরা আলফা ডি গ্লুকোজ বলবো। সবাই আশা করি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা বুঝতে পারছো। সো যদি বুঝে থাকো ঠিক মতো অবশ্যই কমেন্টে জানাই দাও আমাকে। আচ্ছা, দেন আমরা ঠিক সেম ভাবে সেম কনসেপ্ট আমাদের ইউজ করবো এখন ফ্রুক্টোজের ক্ষেত্রে। শুরুতে আমাদের CH2OH, দেন আমাদের হচ্ছে C ডাবল বন্ড O, এটা কনফার্ম। দেন আমাদের হচ্ছে OH থাকবে বামে, OH-টাকে আমরা বামে দিলাম, দেন H, দেন 4 নাম্বার কার্বন ডানে H, দেন এখানে হচ্ছে আমাদের OH H, তারপর হচ্ছে আমাদের CH2OH। সো ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, আমাদের শুরু হবে CH2OH দিয়ে, শেষ হবে CH2OH দিয়ে, এবং আমাদের 2 নাম্বার কার্বনে একটা কার্বনিক মূলক থাকবে, এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। এবং অবশ্যই গ্লুকোজের মতো এটারও 3 নাম্বার কার্বনে OH-টা বামে থাকবে। সো তোমরা দেখতেই পারছো, আমি যদি নাম্বারিং করে ফেলি, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, দেখো এখানে সেম ভাবে 3 নাম্বার কার্বনের OH-টা কোথায় আছে বলতো, বামে আছে। সো আমরা যদি এখন এটাকে রিং স্ট্রাকচার রাখি, অর্থাৎ স্ট্রাকচারকে এইভাবে ফেলে দিই, তাহলে কিভাবে আমরা লিখতে পারি? দেখো তোমাদের কি হবে, আমি তোমাদের বারবার বলছি যে আমাদের যে এখানে যে বন্ডিংটা ফরমেশন হয়, সেটা আসলে 5 নাম্বার কার্বনের OH এর সাথে 2 নাম্বার কার্বনের মানে কার্বনিক মূলকের সাথে, এই কথাটা মাথায় রাখো, আগের ক্ষেত্রে আমরা কার্বনিক মূলকের সাথেই করছি, সেম এই ক্ষেত্রে আমরা কার্বনিক মূলকের সাথেই করব। তাই কার্বনিক মূলকের সাথে যদি আমরা বন্ড ফর্ম করি, দ্যাট মিন্স আসলে একটা সেকেন্ড, দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারি যে 5 নাম্বার কার্বন OH এর সাথে যদি আমরা বন্ড ফরমেশন করি, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এটার সাথে 5 নাম্বার কার্বনের সাথে আমাদের 2 নাম্বার কার্বন, অর্থাৎ কার্বনিক মূলক যেহেতু 2 নাম্বার কার্বন আছে, 2 নাম্বার কার্বনের সাথে একটা বন্ড ফর্ম করবে। সো তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে CH2OH উপরে CH2OH আর নিচে CH2OH, এটা আবার রিং স্ট্রাকচারে বাইরে থাকতেছে। সো এখান থেকে কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে খুব ইজিলি। তো দেখো সেম ভাবে আমরা যদি এখন স্ট্রাকচারটাকে আঁকি, তাহলে এখানে কি হয়েছে বলো তো আমাকে। তাহলে এখানে আসলে মেইন রিং এর ভিতরে কি কি থাকবে বলতো, মেইন রিং এর ভিতরে কয়টা কার্বন থাকবে? সবাই কমেন্ট করে জানা দাও তো। এক্ষেত্রে আমাদের মেইন রিং এ টোটাল কয়টা কার্বন থাকবে? সবাই কমেন্ট করো। এই ক্ষেত্রে আসলে আমাদের মেইন রিং এর ভিতরে 4টা কার্বন থাকবে। সো সবাই একটু দেখো তো 4টা কার্বন আমরা কিভাবে আঁকতে পারি। মেইন রিং এর ভিতরে 4টা কার্বন, সেটা হচ্ছে এভাবে শুরু করলাম, দেন টোটাল মেইন রিং এর ভিতরে 4টা কার্বন আঁকলাম। আমি আর কিছু জানি না, এখন হচ্ছে আমরা জাস্ট ফলো করব, আগে যে প্রসিডিউরে আমরা স্ট্রাকচারটা আঁকলাম সেম প্রসিডিউরটা ফলো করব। আমরা মুখস্থ করব না কোনো কিছু, এখানে দেখবো যে সেম স্টেপে আমরা হচ্ছে না বুঝে কখনো মুখস্থ করব না, না বুঝে আমরা মুখস্থ করব না, দেখবা আমরা হচ্ছে এই সেম আগের প্রসিডিউরটা এখানে ফলো করি। চলো একটু দেখি তো আগের প্রসিডিউরটা ফলো করলে আমাদের 2 নাম্বার কার্বনটা কোনটা থাকবে বলতো, এটা 2 নাম্বার কার্বন থাকবে, কারণ আমি আগেই বলছি 4টা কার্বন এখানে রিং এর ভিতরে থাকবে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই টোটাল 4টা কার্বন আমাদের রিং এর ভিতরে থাকবে। সো 2 নাম্বার কার্বন রিং এ থাকলো, 3 নাম্বার কার্বন থাকলো, 4 নাম্বার কার্বন থাকলো, দেন 5 নাম্বার কার্বন থাকলো, এগুলো হচ্ছে আমাদের রিং এর ভিতর থাকবে। দেন আমরা যদি একটু দেখি আসলে 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে আমরা তো বলতে পারতেছি না, 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে দেখি তো এইচটা নিচে থাকবে, ওএইচটা উপরে থাকবে, দেন 4 নাম্বার কার্বনের ক্ষেত্রে ওএইচ নিচে, এইচ উপরে, 5 নাম্বার কার্বনে আমরা CH2OH টাকে উপরে রাখতেছি কারণ আসলে স্টেরিক হিন্ড্রেন্স একটা ব্যাপার আছে। দেন এইখানে যদি আমি যদি এই বন্ডটাকে এইভাবে দেখাই, ধরো গোলাপি কালি দিয়ে দেখাই যে OH, আর এই কার্বনে 1 নাম্বার কার্বনে কি আছে একটু দেখো তো। 1 নাম্বার কার্বনে আসতে হচ্ছে আমাদের অলরেডি আগে থেকে কি প্রেজেন্ট আছে, আগে থেকে অলরেডি কিন্তু আমাদের CH2, মানে এখানে 2 নাম্বার কার্বনের সাথে অলরেডি 2 নাম্বার কার্বন, আগে ক্ষেত্রে ছিল 1 নাম্বার কার্বন, এখানে দেখো 2 নাম্বার কার্বনে অলরেডি আগে থেকে আমাদের CH2OH গ্রুপটা আছে, অলরেডি প্রেজেন্ট আছে CH2OH গ্রুপটা।
দেন আমাদের দেখো তো এখানে আমাদের ডাবল বন্ডটা ফর্মেশন হয় কিনা, 2 নাম্বার কার্বনটা সবাই একটু তাকাও তো, 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত মৌলগুলো গ্রুপগুলো, এখানে আসলে CH2OH একটা গ্রুপ, দেন আমাদের C ডাবল বন্ড O একটা গ্রুপ। তো আগের মতো যদি আমি কাজটা করি তাহলে কি হবে বলতো, আগের মতো কাজটা করলে আমাদের এখানকার OH-টা আসলে এখানকার OH-টা শিফট করে আমাদের এখানে চলে আসবে, এখানে OH ফর্মেশন হয়ে গেল, দেন আমাদের এই অক্সিজেনটা এই কার্বনের সাথে বন্ড ফর্ম করে ফেললো। আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ঠিক সেম আগের মতোই আমাদের OH-টা যদি থাকে উপরে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা বিটা ফ্রুক্টোজ, বিটা যেহেতু আমরা ডি ফ্রুক্টোজ থেকে অ্যাকচুয়ালি আনছি তাই বিটা ডি ফ্রুক্টোজ, এটাকে বলতেছি আমরা বিটা ডি ফ্রুক্টোজ। আর যদি আমাদের OH গ্রুপটা নিচে থাকতো তাহলে বলবো আমরা সেটাকে আলফা ডি ফ্রুক্টোজ। সবার ক্লিয়ার এই বিষয়টা? সবাই একটু জানাতো কমেন্টে, সবাই ঠিকমতো বুঝছি কিনা আমরা, কমেন্ট করে ফেলো তো কুইকলি। এতক্ষণ আমরা আসলে মনোস্যাকারাইড নিয়ে কথা বলছিলাম। ঠিক সেম ভাবে আমরা যদি রাইবোজের লিনিয়ার স্ট্রাকচার আঁকি, অর্থাৎ আমরা যদি আমাদের আলফা ডি রাইবোজ আঁকি, দেন সেম ভাবে আমরা সেম নিয়ম ফলো করে আঁকতে পারবো। দেন আমরা যদি বিটা ডি আঁকি, দেন রাইবোজের ক্ষেত্রে আমরা সেম ভাবে আঁকতে পারবো। আশা করি কারো কোনো প্রবলেম হবে না এখানে। আচ্ছা, সো এই জিনিসটা যদি আমরা ঠিকঠাক বুঝে থাকি ঠিকঠাক মতো, দেন আমরা আসলে প্রোগ্রেস করব নেক্সট পার্টটাতে। তোমরা কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা নতুন এডিশনের বই থেকে পড়বা। অর্থাৎ কেউ যদি পুরাতন এডিশনের বই থাকে তোমাদের কাছে, পুরাতন এডিশনের বইতে আসলে অনেকগুলো স্ট্রাকচার ভুল দেয়া আছে। পুরাতন এডিশনের বইটা তোমরা যদি আবুল হাসান স্যারের বই পড়ো, পুরাতন এডিশনের বইটা পড়ার দরকার নেই। এই বই এই তোমাদের সালের জন্য যে এডিশনের বইটা লেটেস্ট সেই এডিশনের বই থেকে তোমরা এই চ্যাপ্টারটা ফলো করিও, না হলে অনেক স্ট্রাকচার ভুল আছে ওই বইতে। বা তোমাদের নতুন এডিশনে ইনশাআল্লাহ সব স্ট্রাকচার তোমাদের ঠিকঠাক আছে, বাট আগের এডিশন গুলোতে স্ট্রাকচার গুলো ভুল আঁকা বা অনেক স্ট্রাকচারই ভুল দেয়া সেখানে। সো এতক্ষণ আমরা মনোস্যাকারাইড নিয়ে কথা বলতেছিলাম। দেন আমরা যদি এখন ডাইস্যাকারাইড স্টার্ট করি, আসলে এই মনোস্যাকারাইডের কনসেপ্ট দিয়ে আমরা ডাইস্যাকারাইড শুরু করতে পারবো। সো শুরু করি আমরা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের ভিতরে খুবই পপুলার কয়েকটা ডাইস্যাকারাইড নিয়ে আমরা আলোচনা শুরু করব। যেখানে হচ্ছে শুরুতে আমরা রাখছি এখানে ডাইস্যাকারাইডের মধ্যে শুরুতে যে ডাইস্যাকারাইডকে রাখবো সেটা হচ্ছে আমাদের সুক্রোজ। সুক্রোজ দেন হচ্ছে আমাদের আরেকটা ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলোবায়োস। সেলোবায়োস আরেকটা ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের ম্যালটোজ। সো এই তিনটা বেসিক্যালি এই তিনটা ডাইস্যাকারাইড সম্পর্কে জানলেই তোমাদের ইনশাআল্লাহ চলে যাবে। সুক্রোজে যেটা হয় আমাদের একটা আলফা ডি গ্লুকোজের সাথে আমাদের একটা বিটা ডি ফ্রুক্টোজের লিংকেজ হয়, যেটার মাধ্যমে আসলে আমরা সুক্রোজের স্ট্রাকচার পাই। সেলোবায়োসে যেটা হবে আমাদের, সেলোবায়োসে হচ্ছে দুইটা বিটা ডি গ্লুকোজ লিংকেজ করবে, দুইটা বিটা ডি গ্লুকোজ লিংকেজ হবে। এই ইনফরমেশন গুলো কষ্ট করে একটু মাথায় রাখতে হবে যে সেলোবায়োসের স্ট্রাকচারে দুইটা বিটা ডি গ্লুকোজ থাকে। ম্যালটোজের স্ট্রাকচারে কি থাকে বলতো, ম্যালটোজের স্ট্রাকচারে দুইটা আলফা ডি গ্লুকোজ থাকবে। দুইটাই থাকতে হবে কিন্তু, বেশি থাকলে তো আর ডাইস্যাকারাইড হলো না, দুইটা মনোস্যাকারাইডই থাকতে হবে এখানে। ম্যালটোজের স্ট্রাকচারে দুইটা আলফা ডি গ্লুকোজ। সো আমরা যদি গ্লুকোজ সুক্রোজের স্ট্রাকচার রাখি, সো এই মনোস্যাকারাইড গুলো আসলে একটার সাথে একটা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে আসলে সুক্রোজ ফর্ম করে। সো আমরা যদি একটু দেখি স্ট্রাকচারটা, ধরো সুক্রোজের স্ট্রাকচার, ধরো আমি যদি এখানে পাশে একটু এঁকে নেই। সো তোমরা যেহেতু তোমাদের যদি কারো নতুন মানে তোমরা যদি স্ট্রাকচার গুলো আরেকবার ভালো করে দেখো, তারপরে তোমরা যাতে ভুল যদি এড়ায় যেতে চাও দেন তোমরা স্ট্রাকচার গুলো একটু পাশে আগে লিনিয়ার স্ট্রাকচার রাখবা। দেন লিনিয়ার স্ট্রাকচার থেকে তোমাদের যদি কারো এরকম হয় যে ভুল হয় স্ট্রাকচার, দেন লিনিয়ার স্ট্রাকচার থেকে দেন হচ্ছে তোমরা আমাদের রিং স্ট্রাকচারে যেতে পারবা। সো এখানে OH OH, এটা হচ্ছে গ্লুকোজ, দেন আমরা ফ্রুক্টোজটা এখানে নেই CH2OH, দেন আমাদের C ডাবল বন্ড O, দেন আমাদের হচ্ছে H OH, দেন OH OH আমাদের লাস্টে হচ্ছে CH2OH। দেখতে পারলো সবাই CH2OH। সো এখন আমরা গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার রাখবো। সো গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার রাখলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে, সো আমরা যদি 5টা কার্বন টোটাল আমার রিং এর ভিতরে থাকবে, আমি একটু কুইকলি আঁকি, যেটা আলফা ডি গ্লুকোজ তাই আমাদের OH-টা থাকতেছে নিচে, তো এটা 2 নাম্বার কার্বন তাই আমাদের OH নিচে H উপরে, 3 নাম্বার কার্বনে হচ্ছে H নিচে OH উপরে। তার রিজনটা তোমরা আশা করি বুঝতে পারছো। 4 নাম্বার কার্বন OH নিচে H উপরে, এখানে দেখো আমাদের CH2OH, দেন এখানে হচ্ছে আমরা H। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার যে আমরা কিছুক্ষণ আগে যে মনোস্যাকারাইড নিয়ে ডিসকাস করছিলাম সেটার বেসিসে আমি স্ট্রাকচারটা আঁকলাম। এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজের স্ট্রাকচার। দেন এই যে গ্লুকোজের স্ট্রাকচারটা আঁকলাম, এখানে আমরা যদি এখন পাশাপাশি ফ্রুক্টোজের স্ট্রাকচারটা আঁকি, বিটা ডি ফ্রুক্টোজ, দেন তখন তোমাদের হচ্ছে সুক্রোজ ফর্মেশনটা ইজি হবে। সো আমরা যদি বিটা ডি ফ্রুক্টোজ দেখি, প্রধান রিংয়ে আমাদের 4টা থাকবে টোটাল। দেন আমরা এখানে আমাদের হচ্ছে এটা যেহেতু 2 নাম্বার কার্বন তার আমাদের CH2, এখানে থাকতেছে আমাদের CH2OH, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার। আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার, কিছুক্ষণ আগে এটা নিয়ে আমরা কথা বলছিলাম।
দেন যেহেতু বিটা ডি ফ্রুক্টোজ OH থাকবে উপরে, দেন এটা একটা 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, যেখানে আসলে OH-টা নিচে না H নিচে OH উপরে, কারণ 3 নাম্বার কার্বন একটু দেখো তো তোমরা, এই যে 3 নাম্বার কার্বন H নিচে পড়বে আগে, দেন OH-টা উপরে পড়বে, এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে তোমাদের। দেন এখানে কি হবে OH দেন H, 5 নাম্বার কার্বনে আসলে CH2OH গ্রুপটা উপরে থাকবে, দেন H গ্রুপটা আমাদের নিচে থাকতেছে, ঠিক আছে। সো এটা আমরা ফ্রুক্টোজ এঁকে ফেললাম। সো এটা যদি আমরা ফ্রুক্টোজ এঁকে ফেলি, দেন হচ্ছে তোমরা একটু ভালো করে খেয়াল করো ফ্রুক্টোজের ক্ষেত্রে আসলে কি হচ্ছে। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু OH নাই, সো এখানে আমাদের OH আছে, বাট এইখানে কিন্তু আমাদের OH নাই। যেহেতু OH নাই, তার মানে কিন্তু আমরা হচ্ছে এখানে ওয়াটার ফর্মেশন করতে পারবো না, গ্লাইকোসাইডিক বন্ড বানাতে পারবো না। দুইটা OH বিক্রিয়া করে আমাদের হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড দেয়। সো এখানে যদি দুইটা OH নাই, তার মানে আমরা এটা বিক্রিয়া করতে পারবো না। দেন আমাদের কি করতে হবে জানো, ফ্রুক্টোজের স্ট্রাকচারটাকে ঘুরাইতে হবে। আমি গ্লুকোজটা আর এখানে আঁকছি না, আমি কপি করে আনি গ্লুকোজের স্ট্রাকচার, মোটামুটি যেখানে একটু সুন্দর করে আঁকছি গ্লুকোজটা। আচ্ছা আরেকবার একটু এঁকে নেই গ্লুকোজের স্ট্রাকচারটা, যদি এখানে এঁকে নেই CH2, দেন একটু মোটামুটি এখানে, যেটা পরবর্তীতে হচ্ছে আমি কপি করতে পারবো। দেন এখানে হচ্ছে আমাদের উপরে হচ্ছে যেটা আলফা ডি গ্লুকোজ, দেন HOH, দেন এখানে হচ্ছে আমাদের OH, দেন এখানে H উপরে OH, কারণ OH-টা বামে আছে, দেন এখানে OH, এখানে H, এখানে হচ্ছে আমাদের CH2OH, দেন এখানে হচ্ছে আমাদের H। দেন এখানে দেখো তো, আমরা যদি ফ্রুক্টোজের স্ট্রাকচারটাকে উল্টাই, তোমরা একটু ভালো করে দেখো, ফ্রুক্টোজের স্ট্রাকচারটাকে যদি উল্টাই আমরা, তাহলে কি হবে জানো, তোমাদের আমি এখানে একটু ইভালুয়েশন মানে ভালো করে তোমাদের একটু ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি। আমরা যদি স্ট্রাকচারটাকে উল্টাই এমনি, দেন 1 নাম্বার কার্বন, তোমরা দেখো এখানে, সরি 1 নাম্বার না, 1 নাম্বার কার্বন, আচ্ছা আমি একবার এখানে আমি নাম্বারিং গুলো দিয়ে দিচ্ছি। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এই জিনিসটা ভালো করে না বুঝলে কিন্তু ভুল হবে স্ট্রাকচারটা আঁকা। যখন আমি স্ট্রাকচারটা ঘোরাচ্ছি, তখন এখানে তো আমাদের যখন আমি স্ট্রাকচারটাকে এভাবে উল্টাইতেছি, দেন আমাদের যেটা হচ্ছে এখানে আসলে আমাদের যে 2 নাম্বার কার্বনের যে গ্রুপগুলো আছে, সেগুলো আসলে ফ্লিপ করবে, মানে CH2OH উপরে যাবে, OH নিচে চলে আসবে, মানে সবগুলো যেটা উপরে নিচে আছে সেটা ঘুরে যাবে, উল্টায় যাবে। সো এটাকে আমি নতুন ভাবে বলতেছি 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। তো সবাই ভালো করে মনোযোগ দাও, এই জায়গাটা যেটা হবে, যেহেতু আমরা স্ট্রাকচারটাকে উল্টাচ্ছি, 2 নাম্বার কার্বনের যে উপরে যে গ্রুপ, নিচে যে গ্রুপ, সেটা উল্টা যাবে এট দ্য সেম টাইম। সো এখানে যেটা হবে, আমাদের উপরে হবে CH2OH, নিচে হবে আমাদের OH, দেন আমাদের 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে যেটা হবে, H-টা উপরে, সরি এটা 3 নাম্বার কার্বন, যেহেতু 2 নাম্বার কার্বন তো আমরা করেই ফেললাম, এখন 3 নাম্বার কার্বনটা দেখি তো। 3 নাম্বার কার্বনে আমাদের যেটা হবে, H-টা উপরে যাবে, OH-টা নিচে আসবে। 4 নাম্বার কার্বনে দেখো তো সেম ভাবে, 4 নাম্বার কার্বনে কি হবে, OH উপরে থাকবে, H নিচে থাকবে। 5 নাম্বার কার্বন দেখো তো, H উপরে থাকবে, দেন আমাদের CH2OH নিচে থাকবে। সবাই আশা করি ফ্রুক্টোজটাকে স্ট্রাকচারটাকে কিভাবে উল্টাইলাম সবাই এটা বুঝতে পারছো। দেন আমি এটাকে কপি করে আনি পুরো স্ট্রাকচারটাকে, সুক্রোজের ক্ষেত্রে পুরো স্ট্রাকচারকে যদি আমি কপি করে এখানে নিয়ে আসি, দেন তোমরা একটু ভালো করে দেখো, আমাদের আমাদের যে গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশনের জন্য যে দুইটা OH গ্রুপ দরকার, সেই দুইটা OH গ্রুপ এখানে পাশাপাশি পেয়ে গেছি। আগের ক্ষেত্রে কিন্তু দূরে ছিল, আগের ক্ষেত্রে কখনোই বন্ড ফর্মেশন হতো না। সো এখানে যদি তোমরা একটু ভালো করে দেখো, আসলে 2 নাম্বার কার্বন, এটা অবশ্যই 2 নাম্বার, এটা 1 নাম্বার কার্বন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এইভাবে নাম্বারিংটা হয়েছে আর কি। আচ্ছা, সো এরকম যদি হয়, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এই OH আর এই OH দেখো, এখন তাদের মধ্যে বন্ড ফর্মেশন হয়ে যাবে, ওয়াটার মলিকিউল বের হয়ে যাবে এখান থেকে আসলে ওয়াটার বের হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সুক্রোজের স্ট্রাকচার। সো তোমাদের ভর্তি পরীক্ষায় এই ধরনের স্ট্রাকচার আসতে পারে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ধরনের স্ট্রাকচার তোমাদের আসতে পারে। এটা হচ্ছে আমাদের সুক্রোজের স্ট্রাকচার। সবাই যদি ঠিকঠাক বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে ফেলো, অবশ্যই কমেন্টে জানাও সবাই ঠিকমতো বুঝছো কিনা এটা। আচ্ছা, দেন আমরা পরবর্তী স্ট্রাকচারে আসি, আমাদের সেলোবায়োস। আমাদের পরবর্তী স্ট্রাকচার হচ্ছে আমাদের সেলোবায়োস, যেখানে আসলে দুইটা বিটা ডি কি হবে বলতো, দুইটা বিটা ডি গ্লুকোজ বন্ড ফর্মেশন করবে। সেলোবায়োসে যেটা হবে, আমাদের দুইটা বিটা ডি গ্লুকোজ বন্ড ফর্মেশন করবে। সো এটা একটু দেখি তো, দুইটা বিটা ডি গ্লুকোজ। সো বিটার ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, OH-টা থাকে উপরে আর H থাকে নিচে, আর এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, দেন অক্সিজেন, দেন আমাদের বন্ড, দেন আমাদের এখানে OH উপরে H, দেন আমরা এখানে পাচ্ছি H উপরে পাচ্ছি OH, দেন এখানে হচ্ছে
OH উপরে H, দেন এখানে CH2OH, দেন আমরা নিচে পাচ্ছি আসলে H। আচ্ছা, দেন সেম ভাবে আমরা পাশে একটা বিটারি গ্লুকোজ এঁকে ফেলি, এটাকে কপি করে নিয়ে যাই। সো এটাকে যদি আমরা কপি করি, দেন এখানে যদি আমরা পেস্ট করি, তাহলে আমরা এখানে দেখো সেম ভাবে আমাদের পাশে একটা বিটারি গ্লুকোজ এঁকে ফেললাম। সো দেখো এখানে আমাদের বন্ড ফর্মেশন হবে দুইটা OH এর মধ্যে। সো এখানে একটা OH গ্রুপ আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এই দুইটা OH গ্রুপের মধ্যে বন্ড ফর্মেশন হয়ে ওয়াটার মলিকিউল বের হয়ে যাবে। সো এখানে একটা বন্ড ফর্মেশন হয়ে গেল, গ্লাইকোসাইডিক বন্ড। এখান থেকে আসলে পানির অণু বের হয়ে গেল, ঠিক আগের ক্ষেত্রের মতো। আগের ক্ষেত্রেও কিন্তু এখানে পানির অণু বের হয়ে গেছে। সো এখানে একটা বিষয় তোমাদের একটু নোটিস করা বিষয়, কখনো তোমাদের আসলে এই জায়গাটায় আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এইরকম ভাবে লেখা। দ্যাট মিনস তোমরা যদি এখানে কোণা সৃষ্টি করো, তোমাদের বইয়ে যেরকম হচ্ছে কর্নার দেয়া আছে, তোমাদের বইয়ে যেভাবে হচ্ছে কর্নার দেয়া আছে, সেই কর্নারটা দেখো দাও যদি, তাহলে সেটা কার্বনকে বুঝে আসলে। এইটাকে ধরো এই আগের ক্ষেত্রে সুক্রোজের ক্ষেত্রে দেখো আমরা যদি এইভাবে লিখতাম আসলে, এখানে যদি লিখতাম, তাহলে আসলে প্রত্যেকটা কর্নার কি করে, বাই ডিফল্ট কিন্তু একটা কার্বনকে ইন্ডিকেট করে ফেলে। প্রত্যেকটা কর্নার কিন্তু একটা কার্বনকে ইন্ডিকেট করে ফেলে। তাই আমরা পারতপক্ষে চেষ্টা করব যে আমাদের এখানে অক্সিজেন এইভাবে লেখা। তোমরা যদি বইয়ের মতো করে লেখো, তোমাদের কখনো কাটবে না, কারণ বইতে আছে। বাট ভালো মানে এটা না লেখাটা বেশ বেটার, কারণটা হচ্ছে কর্নার দ্বারা কিন্তু কার্বন অ্যাটমকে বোঝায়। অ্যাকচুয়ালি এই কাজটা আমরা পারতপক্ষে না করতে পারি, না করাটাই বেটার। সো তা সেম ভাবে আমরা এখানেও আসলে কর্নার ক্রিয়েট করব না, আমরা আসলে এইভাবে বন্ডটা দেখাতে পারি। এভাবে আমরা বন্ডটা দেখাতে পারি, জাস্ট হচ্ছে বন্ডটা দেখানো, আমরা এখানে কর্নার ক্রিয়েট করলাম না। আচ্ছা, এখানে দেখো ঠিক সেম ভাবে দুইটা OH এখান থেকে আসলে বের হয়ে যায়। এখানে দেখো আমাদের ওয়াটার মলিকিউল হিসেবে বের হয়ে যাচ্ছে এবং অক্সিজেন বন্ড, আমাদের অক্সিজেন এভাবে বন্ড ফর্মেশন হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের সেলোবায়োস। এখন যদি ম্যালটোস হয়, ম্যালটোসের ক্ষেত্রে কি হবে বলতো? তোমরা চাইলে বইয়ের মতো কর্নার দিতে পারো, বইতে যেভাবে হচ্ছে কর্নার ক্রিয়েট করা আছে, বাট কর্নার না দিলেও প্রবলেম নেই, কর্নার না দেওয়াটাই বেটার আসলে এই ক্ষেত্রে, কারণ কর্নার দ্বারা আসলে কার্বন অ্যাটমকে বোঝানো হয়। সো ম্যালটোসের ক্ষেত্রে কি হয়, দুইটা আলফা ডি গ্লুকোজ। সো ম্যালটোজের স্ট্রাকচারটা কিরকম হবে, একদমই সোজা। আমরা ফার্স্টে হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ এখানে নেই। আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে কি হয়, OH-টা থাকে নিচে, H থাকে আমাদের উপরে। দেন এখানে আমাদের কি হলো, OH নিচে, H উপরে। দেন এখানে আমাদের H নিচে, দেন আমাদের OH উপরে। দেন এখানে হচ্ছে আমাদের OH নিচে, H উপরে। দেন আমাদের হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে আমরা CH2OH, দেন এখানে পাচ্ছি হচ্ছে আমরা H। সো এটাকে পাশাপাশি একটু কপি করে নিয়ে গেলাম, এই স্ট্রাকচারটাকে আমি কপি করলাম, তো সময় বাঁচানো যায়। সো স্ট্রাকচারটাকে যখন কপি করে আনলাম, দেখো এখানে দেখো এই দুইটার মধ্যে আসলে তোমাদের এখানে একটা বন্ড ফর্মেশন হয়ে গেল। সো আশা করি তোমরা ম্যালটোজের স্ট্রাকচারও পারলা। সবাই বলো তো এতখানি ক্লিয়ার কিনা তোমাদের? তাহলে আমরা পরবর্তী ফেজ অর্থাৎ আমাদের হচ্ছে অলিগোস্যাকারাইডে মুভ করব। এবং আজকের ক্লাসটা আমরা বেশিরভাগই ম্যাক্সিমাম আমরা ফোকাস করতেছি হচ্ছে কার্বোহাইড্রেটে, কারণ চ্যাপ্টারটা আসলে বেশ বড় এবং এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমরা হচ্ছে বাকি পার্টগুলো অ্যাকচুয়ালি সেভাবে এক্সপ্লেন করার সুযোগ পাবো না। সো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমরা এখন নেক্সট পার্টে চলে যাই, অলিগোস্যাকারাইড। সো আমরা নেক্সট পোর্শনটা স্টার্ট করি, অলিগোস্যাকারাইড। সো অলিগোস্যাকারাইডে যেটা হয়, অলিগোস্যাকারাইডে সাধারণত আমাদের 3 থেকে কয়টি থাকে, 10টা মনোস্যাকারাইড যুক্ত থাকে, তাদের বলি হচ্ছে আমরা অলিগোস্যাকারাইড। সো 3 থেকে 10টা মনোস্যাকারাইড। আমি তোমাদের জাস্ট একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, ডাইস্যাকারাইড যখন ফর্ম হচ্ছে, দুইটা আমাদের যখন হচ্ছে পাশাপাশি আমাদের যখন দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে আমাদের হচ্ছে পানির অণু বের হচ্ছে, তখন দুইটা মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে তখন কিন্তু এক অণু পানি বের হচ্ছে। যখন 3টা মনোস্যাকারাইড বের হবে তখন 2 অণু পানি বের হবে। যখন 4টা মনোস্যাকারাইড বের হবে তখন আসলে 3 অণু পানি বের হবে। সো এটাকে আমরা বলতে পারি আসলে এইভাবে। সো আমাদের যদি আসলে টেট্রাস্যাকারাইড হয় বা আমাদের হচ্ছে ট্রাইস্যাকারাইড হয়, দেন আমাদের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যেমন ডাইস্যাকারাইড তো আমাদের হচ্ছে ডাইস্যাকারাইডের মধ্যে পড়লো। যদি আমাদের টেট্রাস্যাকারাইড হয়, টোটাল হচ্ছে 3টা মনোস্যাকারাইড ইউনিট যদি যুক্ত থাকে, দ্যাট মিন্স তখন কার্বন সংখ্যা হবে 18টা। 3টা মনোস্যাকারাইড ইউনিট যুক্ত আছে এই ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে একটা স্ট্রাকচারের নাম আমরা একটু দেখে নিই, র্যাফিনোজ। সো র্যাফিনোজের সংকেতটা কি হবে, নরমালি আমাদের কি হয়, আমি তোমার একটু জেনারেলাইজ ফরমেশনটা দেখাই। তোমাদের জেনারেলাইজ ফরমেশনটা হচ্ছে CnH2O, দেন আমাদের N-, যেহেতু আমরা এখানে আমাদের 3টা মনোস্যাকারাইড, তাই এখানে পানি বের হচ্ছে আসলে টোটাল 3টা। আমরা যদি সুক্রোজের স্ট্রাকচারটা দেখি কিছুক্ষণ আগে, আমি যদি একটু তোমাদের একটু আগে নিয়ে যাই, দেন আমরা যে সুক্রোজের কথা বললাম আসলে, আমাদের সুক্রোজের স্ট্রাকচারটা, এই সুক্রোজে একটু দেখো তো তোমরা, এই সুক্রোজের স্ট্রাকচারটা কি হয়, C12H22O11, ঠিক না? C12H22O11। সো এটাকে আমি জেনারেলাইজ ফর্মুলাতে কি লিখতে পারি বলো তো, C12
H2O H2O দেন লিখতে পারি 12 মাইনাস 1, তাহলে 12 মাইনাস 1 কে আমরা লিখতে পারি 11, তো এটা থেকে তো আমরা পাচ্ছি C12 H22 O11, দেখো তো সেম জিনিসই তো C12 H22 O11। সো আসলে এখানে যেহেতু আমাদের দুইটা মনোস্যাকারাইড ইউনিট, কার্বনের মান 12, দ্যাট মিন্স আমাদের 1 অণু পানি বের হচ্ছে। যদি আমাদের তিনটা মনোস্যাকারাইড হয় এই ক্ষেত্রে, তাহলে আমাদের 2 অণু পানি বের হবে। তিনটা মনোস্যাকারাইড যদি একসাথে যুক্ত হয়, যেমন র্যাফিনোজের ক্ষেত্রে, তাহলে আসলে 2 অণু পানি বের হবে, যেখানে কার্বনের মান হচ্ছে 18। সো র্যাফিনোজের যদি 18 মানটা বসো এখানে, C18, দেখো তো C18 হবে, দেন H22, এখানে 18 বিয়োগ 2, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 16। দ্যাট মিন্স হচ্ছে এটা দেখাচ্ছে তোমার C18 H32 O16, এটা হচ্ছে আমাদের র্যাফিনোজ। সো কখনো যদি র্যাফিনোজের স্ট্রাকচার চায়, তাহলে আসলে র্যাফিনোজ হচ্ছে তিনটা মনোস্যাকারাইড এভাবে যুক্ত হয়ে আমাদের র্যাফিনোজ ফর্মেশন হইছে। দেন আমরা যদি আসি স্কারডোজ, স্কারডোজ স্কারডোজে যেটা হয়, আমাদের চারটা মনোস্যাকারাইড ইউনিট যুক্ত হয়। সো চারটা মনোস্যাকারাইড 4 6 24, কার্বনের ভ্যালু 24। দেন চারটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, চারটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কার্বনের ভ্যালু, আমি এখানে বাই ডিফল্ট আমাদের ফর্মুলা কি ছিল, কার্বন যখন মানে 24, দ্যাট মিন্স সেই ক্ষেত্রে যেটা হবে CN H20 H2O, দেন পাচ্ছি আসলে N-3, যেহেতু আমাদের চারটা মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে, দ্যাট মিন্স 3 অণু পানির অণু বের হবে। সো এই তিনটা আসলে আমাদের যেহেতু চারটা মনোস্যাকারাইড, তা থেকে এক কম হচ্ছে। সো যখন তিনটা মনোস্যাকারাইড, তা থেকে একটা আমাদের হচ্ছে এই ভ্যালুটা কম হচ্ছে 2। সো এখানে দেখো কি হচ্ছে আমাদের, তার মানে স্কারডোজের ক্ষেত্রে যখন চারটা মনোস্যাকারাইড ইউনিট যুক্ত হচ্ছে, অর্থাৎ আমাদের কার্বনের ভ্যালু যখন হচ্ছে 24, দ্যাট মিন্স এখানে তখন 24 বিয়োগ 3, যেহেতু চারটা মনোস্যাকারাইড থেকে 3 অণু পানি বের হবে, দ্যাট মিন্স 24 বিয়োগ 3, এটা হচ্ছে আমাদের কত পেলাম, 21 পেলাম। দ্যাট মিন্স এটা থেকে আমরা লিখতে পারি C24 H42 O21, এটা আমরা একটা স্ট্রাকচার পেলাম বা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে স্কারডোজের, সেটা হচ্ছে আমাদের স্কারডোজের ফর্মুলা। স্কারডোজ এটা হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইড, অর্থাৎ যেখানে আমরা মেইনলি 3টা থেকে 10টা মনোস্যাকারাইডের আমরা হচ্ছে এইভাবে যুক্ত থাকাকে বোঝাচ্ছি। দেন আমরা যদি একটু দেখাই আমাদের লাস্ট পার্টটাই কার্বোহাইড্রেটের, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। আমরা দেখি এখন পলিস্যাকারাইড। সো পলিস্যাকারাইডের ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্টার্চ, স্টার্চের কথা মাথায় রাখতে হবে। আমি যদি লিখে দেই স্টার্চ, স্টার্চ হচ্ছে আমাদের আলফা 1,4 লিঙ্কেজ থাকতে পারে স্টার্চে, আলফা 1,4 লিঙ্কেজ। দেখো আলফা 1,4 লিঙ্কেজ কেন বলতেছি এটাকে, তোমরা এটাকে যদি খেয়াল করো, এখানে আসলে কি বলতো, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে না, 1 নাম্বার কার্বন না এটা আমাদের, আর এটা কি আমাদের 4 নাম্বার কার্বন না। 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের মধ্যে আসলে বন্ড ফর্মেশন হয়েছে না, তাই এটাকে বলে 1,4 লিঙ্কেজ। ওয়াই আলফা, দেখো তো OH এর নিচে আছে না, তার মানে এটা আলফা, মানে আলফা গ্লুকোজ, দ্যাট মিন্স এটা আলফা 1,4 লিঙ্কেজ এভাবে। সো এখানে আসলে স্টার্চে আমাদের থাকতে পারে আলফা 1,4 লিঙ্কেজ, সেম ভাবে আমাদের থাকতে পারে আসলে বিটা বিটা 1,4 লিঙ্কেজ, এটা আমাদের থাকতে, সরি বিটা 1,4 লিঙ্কেজ না, আলফা 1,4 লিঙ্কেজ। এট দ্য সেম টাইম আমাদের হতে পারে আলফা 1,6 লিঙ্কেজ, আলফা 1,6 লিঙ্কেজ। সো স্টার্চকে আমরা মেইনলি দুইটা ফরম্যাটে পাই, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। স্টার্চকে আমরা মেইনলি দুইটা ফরম্যাটে পাই, একটা হচ্ছে অ্যামাইলোজ যেটা স্টার্চেরই পার্ট অ্যামাইলোজ, আর একটা হচ্ছে আমাদের অ্যামাইলোপেকটিন। এই দুইটা ফরম্যাটে আমরা পাই অ্যামাইলোপেকটিন। সো অ্যামাইলোজে যেটা হচ্ছে, অ্যামাইলোজে আমাদের যেহেতু এটাকে পলিস্যাকারাইড বলতেছি, অর্থাৎ 10 এর অধিক আমাদের গ্লুকোজ মনোস্যাকারাইড গুলো আমাদের একটার সাথে একটা যুক্ত হয়ে আমাদের এই পলিস্যাকারাইডটা ফর্ম করে। অ্যামাইলোজে যেটা হয় সাধারণত গ্লুকোজের নাম্বারটা হয় 200 থেকে 1000, এটা হচ্ছে অ্যামাইলোজের ক্ষেত্রে। এবং অ্যামাইলোপেকটিনে যেটা হয় আমাদের গ্লুকোজের নাম্বারটা হয় হচ্ছে 2000 থেকে 2 লাখ, সেটা হচ্ছে আমাদের অ্যামাইলোপেকটিনে হয় 2000 থেকে 2 লাখ, এটা হচ্ছে আমাদের গ্লুকোজের নাম্বারটা। সেটা হচ্ছে স্টার্চ এবং অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ হচ্ছে সাধারণত, অ্যামাইলোজ হচ্ছে আমাদের শাখাবিহীন, আর অ্যামাইলোপেকটিন হচ্ছে আমাদের শাখান্বিত। অ্যামাইলোজে আমরা দেখি হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, আর অ্যামাইলোপেকটিনে আমরা দেখতে পাই আলফা 1,6 লিঙ্কেজ। সেই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করছি কিছুক্ষণের মধ্যে। আগে তোমাদের একটু জিনিসগুলো একসাথে লিখে দিই। দেন স্টার্চের পর আমরা পাবো হচ্ছে সেলুলোজ, স্টার্চের পর পাচ্ছি হচ্ছে আমরা সেলুলোজ। সেলুলোজে যেটা হচ্ছে আমাদের স্টার্চের পর সেলুলোজ, দেন সেলুলোজে পাচ্ছি হচ্ছে আমরা বিটা 1,4 লিঙ্কেজ। সেলুলোজ দেয় হচ্ছে আমাদের বিটা 1,4 লিঙ্কেজ, এটা হচ্ছে আমাদের সেলুলোজ। আর আমাদের আরেকটা পার্ট সেটা হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে আমাদের আলফা 1,4 লিঙ্কেজ। এবং স্টার্চের সাথে গ্লাইকোজেনের ডিফারেন্স হচ্ছে গ্লাইকোজেনে মাত্র 10 থেকে 20টা গ্লুকোজ অণু যুক্ত থাকে, আর স্টার্চে দেখতেই তো পাচ্ছ
যদি অ্যামাইলোজ হয় 200 থেকে 1000 গ্লুকোজ অণু যুক্ত থাকতে পারে। যদি অ্যামাইলোপেকটিন হয় 2000 থেকে 2 লাখ গ্লুকোজ অণু যুক্ত থাকতে পারে। দেন গ্লাইকোজেনের পার্টটাকে বলতেছে আমরা আলফা 14 লিংকেজ। সো এখন একটু আসি আমরা স্ট্রাকচার গুলো কিরকম হবে। সো স্টার্চের স্ট্রাকচার যদি আমরা দেখি, ফার্স্টে যদি আমরা অ্যামাইলোজের স্ট্রাকচার দেখি, অ্যামাইলোজ আমাদের দরকার হবে আসলে ফার্স্টে একটা গ্লুকোজ। সো গ্লুকোজ যেহেতু আমরা অলরেডি তৈরি করে রাখছি আলফা ডি গ্লুকোজ, এটা একটা আলফা ডি গ্লুকোজ। দেন আমরা আরো কয়েকটা আলফা ডি গ্লুকোজকে নিয়ে আসি, অ্যামাইলোজ। এটা আমাদের আরেকটা আলফা ডি গ্লুকোজ। দেখো তো এখানে অ্যামাইলোজের ক্ষেত্রে বা স্টার্চ, তোমার নরমালি যদি স্টার্চের স্ট্রাকচার চাই তোমরা অ্যামাইলোজের স্ট্রাকচার রেখে দিয়ে আসতে পারো, সমস্যা নাই। সো যেহেতু অ্যামাইলোজ আমাদের আলফা 14 লিংকেজ, দেখো তো এখানে 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের লিংকেজ হবে। দ্যাট মিন্স এখানে আসলে আমাদের এখানে দুইটার মধ্যে একটা অক্সিজেন বন্ড ফর্মেশন হবে। ঠিক সেম ভাবে এটা কেন সবুজ, দাঁড়াও এটাকে সাদা বানিয়ে নি। দ্যাট মিন্স হচ্ছে, আচ্ছা এখানে দেখো এখানে আমি একটা হাইড্রোজেন রাখছি। এখানে দেখো তো আমাদের এখানে OH দেন এখানকার OH, এই দুইটার মধ্যে আসলে অক্সিজেন বন্ড ফর্মেশন করতেছে। এটার মধ্যে আমাদের অক্সিজেন বন্ড ফর্মেশন করতেছে, ঠিক না? অক্সিজেন বন্ড ফর্ম, গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করতেছে। সো এরকম আসলে n সংখ্যক গ্লুকোজ অণু আমাদের একটার সাথে একটা যুক্ত থাকতে পারে। আমরা ফার্স্ট ক্ষেত্রে কি করতেছি, একটা অক্সিজেনকে ইনক্লুড রাখতেছে বা ইনক্লুড করতেছি না, আর সেকেন্ড ক্ষেত্রে একটা অক্সিজেনকে ইনক্লুড করব। সো এইভাবে আমরা হচ্ছে অ্যামাইলোজের স্ট্রাকচার রাখতে পারি। ফার্স্ট ক্ষেত্রে আমরা একটা অক্সিজেনকে ইনক্লুড করছি না, দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটা অক্সিজেনকে ইনক্লুড করব। সো এইভাবে আমরা রাখতে পারি। এখানে অবশ্যই n সংখ্যক গ্লুকোজ অণু আমাদের যুক্ত থাকতে পারে। এটা বেসিক্যালি আমি দেখালাম তোমাদের অ্যামাইলোজের স্ট্রাকচার। ঠিক সেম ভাবে আমরা যদি অ্যামাইলোপেকটিন দেখি, তাহলে সেখানে আলফা 1 অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচারে যেটা হবে আমাদের আলফা 14 এর সাথে আসলে আলফা 16 লিংকেজও দেখা যাবে। সো এটা যদি একটু দেখি আমরা, এখানে আমরা হচ্ছে সবাই তো বুঝতেছো কিনা একটু জানাও তো আমাকে ঠিকঠাক মতো, কারো কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই করো কোশ্চেনে। আচ্ছা দেখো এখানে যদি আমি আবার স্ট্রাকচার গুলো তোমাদের একটু দেখাই, তো এটা হচ্ছে আমার একটা গ্লুকোজ স্ট্রাকচার, দেন আমাদের এখানে আরেকটা গ্লুকোজ স্ট্রাকচার, দেন এখানে আরেকটা গ্লুকোজ স্ট্রাকচার আমি এখানে রাখলাম। দেন এখান থেকে যেটা করলাম আমি উপরে আরো কিছু গ্লুকোজ স্ট্রাকচার আনি, এখানে আরো কিছু গ্লুকোজ স্ট্রাকচার আনলাম। এখন তোমাদের একটু দেখাই, আসলে এতগুলো তো দেখানো পসিবল না, একটু দেখে নাও সেটা। আমাদের এখানে যেটা হবে আগের মতোই অ্যামাইলোপেকটিনও যেটা হচ্ছে, সো এখানে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন করতেছে। দেন সেম ভাবে এখানে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করতেছে। এখানে দেখো আমাদের আলফা 16 বন্ড যেটা বলতেছে, সেখানে কি হচ্ছে, এই 1 নাম্বার কার্বনের যে OH-টা আছে আর এই 6 নাম্বার কার্বনের যে এখানকার যে OH পার্টটা, এটা অ্যাকচুয়ালি তোমার কি করে, এটা অ্যাকচুয়ালি তোমার ওয়াটার ফর্ম করে ফেলে, এবং এখানে হচ্ছে আলফা 16 লিংকেজ দেখা যায়। 16 কেন বললাম, দেখো তো এটাকে 6 নাম্বার বলে, 6 নাম্বার কার্বন, সরি এটা যেহেতু 6 নাম্বার কার্বনের সাথে 1 নাম্বার কার্বন, তাই এটাকে 16 লিংকেজ বলতেছে। আচ্ছা দ্যাট মিন্স এইভাবে হচ্ছে আমাদের পাশে আরো আমাদের এখানে আরো আমাদের হচ্ছে অক্সিজেনের সাথে, আমি এটাকে ডট ডট দিয়ে দেখাচ্ছি, আরো আমাদের হচ্ছে গ্রুপ যুক্ত থাকতে পারে। এই পাশে একটা ডট ডট ইউজ করলাম, এদিকে আমাদের হচ্ছে ডট ডট ইউজ করলাম, দেন আমাদের সেম ভাবে এই পাশে আমাদের ডট ডট ইউজ করলাম, এভাবে আমাদের যুক্ত থাকতে পারে। আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতেছি আমরা। সো এটা হচ্ছে আমাদের অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার, যেখানে অ্যাকচুয়ালি 2000 থেকে 2 লাখ গ্লুকোজের মনোস্যাকারাইড যুক্ত থাকতে পারে। দেন আমরা যদি একটু দেখি আমাদের সেলুলোজের স্ট্রাকচার, সেলুলোজের স্ট্রাকচার দেখি তো আমরা, সেলুলোজ যেখানে কি থাকে বিটা ডি গ্লুকোজ। দেখো সেলুবায়োস, তোমরা কিন্তু একটা ওয়ার্ড শুনছো, সেটা মনোস্যাকারাইডের ভিতরে। তো সেলুবায়োসে আসলে কখনো যাতে কনফিউশন না পড়ো, সেলুবায়োস হচ্ছে আমাদের একটা মনোস্যাকারাইড। সেলুবায়োস হচ্ছে আমাদের একটা মনোস্যাকারাইড যেখানে আসলে দুইটা গ্লুকোজ আমাদের হচ্ছে যুক্ত থাকছে, যেটা বিটা 14 লিংকেজের মাধ্যমে। এটা হচ্ছে সেলুবায়োস, দুইটা গ্লুকোজ। আর সেলুলোজে যেটা হয় আমাদের দুইটার বেশি গ্লুকোজ থাকবে বিটা 14 লিংকেজে। সো দুইটার বেশি না, 10টার বেশি থাকবে। সেলুবায়োসে অনেকগুলো থাকবে, সেলুবায়োসে থাকবে হচ্ছে আমাদের n নাম্বার অফ গ্লুকোজ, দেন আমরা এটাকে এইভাবে দেখালাম। দেন এখানে থাকবে হচ্ছে বিটা 14 লিংকেজ। সো এটা হচ্ছে আমাদের সেলুলোজ। সো এইটার স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, সেলুলোজের স্ট্রাকচারটা কিরকম হবে বলতো, আমাদের এখানে হচ্ছে আমরা সেম ভাবে একটু কপি পেস্ট করে আনি। এখানে দেখো আমরা বিটা ডি গ্লুকোজকে ডিফাইন করে, আগে এটা তো আলফা ডি গ্লুকোজকে নিয়ে আসলাম, এটাকে আগে বিটা ডি গ্লুকোজ বানাই নেই। সেম ভাবে আমরা এখানে আরেকটা বিটা ডি গ্লুকোজকে আনে নেই, সেম ভাবে আমরা এখানে আরেকটা বিটা ডি গ্লুকোজকে আনি, দেন এটাকে একটু মডিফাই করে নেই। এখানে OH গ্রুপ, এখানে হচ্ছে H গ্রুপ, OH আর আমাদের এখানে H, দেন এখানে আমাদের OH থাকবে, এখানে আমাদের H থাকবে। দেন যেটা হবে আমাদের, এই যে দেখো তো এই OH এবং এই OH এর মধ্যে আসলে আমাদের কি হবে, গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করবে। দ্যাট মিন্স এখানে যেটা হবে আমাদের আসলে এই দুইটা OH মিলে আমাদের ওয়াটার মলিকিউল বের হয়ে যাবে, এবং এখানে আসলে আমাদের অক্সিজেন গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করবে। ঠিক সেম ভাবে এই জায়গা হচ্ছে আমাদের একটা গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করে ফেলবে।
সবাই ঠিকঠাক বুঝতেছো কিনা একটু জানাও তো কমেন্টে, সবাই ঠিক মতো বুঝতেছো কিনা। দেন এখানে হচ্ছে আমাদের একটা গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করে ফেললো। দেখো খুব ইজিলি আমরা পেরে গেলাম। এখানে সেম ভাবে আমরা বন্ডের ভিতরে একটা অক্সিজেনকে রাখলাম, একটা অক্সিজেনকে রাখলাম না। দেন এখানে যেটা করতেছি আমরা এন দিয়ে আমরা সেটাকে সেলুলোজ বুঝাচ্ছি। এখন যদি আমাদের কি বলে গ্লাইকোজেন যদি বলে, দেন গ্লাইকোজেনে যেটা করি আমরা, গ্লাইকোজেনে হচ্ছে, দেখো তো আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, গ্লাইকোজেন হচ্ছে আমাদের আলফা 1,4 লিঙ্কেজ। গ্লাইকোজেন বলছিলাম আলফা 1,4 লিঙ্কেজ। তো ঠিক সেম ভাবে গ্লাইকোজেনের ক্ষেত্রে আমি বারবার বলছি কিন্তু 10 থেকে 20টা, 10 থেকে 20টা আমাদের গ্লুকোজ অণুগুলো যুক্ত থাকবে। দেন এখানে গ্লাইকোজেনের ক্ষেত্রে আলফা লিঙ্কেজের মাধ্যমে 10 থেকে 20টা যুক্ত থাকবে। দেন এখানে আমি যদি আরেকটা লিঙ্ক একটা দেখি, সো এখানে আমরা একটু যদি দেখি গ্লাইকোজেনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এইভাবে বন্ড ফর্মেশন হচ্ছে, যেহেতু আলফা 1,4 লিঙ্কেজের কথা বলছি, সো এটা আমাদের বন্ড ফর্মেশন হচ্ছে। ঠিক সেম ভাবে এখানে হচ্ছে আমরা এইভাবে ডট 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 দিতে পারি, আমরা এখানে এইভাবে ডট 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 দিতে পারি। এখানে হচ্ছে আমাদের এই পাশেও অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি ডানে নিয়ে যাই, দেন এখানে আমরা ডট 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 দিতে পারি। তার মানে এখানে 10টা থেকে 20টা অনুযুক্ত থাকতে পারে আমাদের গ্লুকোজের। সো আশা করি এটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো গ্লাইকোজেনের পার্টটা। মেইনলি এটাই ছিল আমাদের কার্বোহাইড্রেট রিলেটেড আলোচনা। আর রিটেন পার্টের জন্য এই পার্টটা স্পেশালি ইম্পর্টেন্ট, তোমাদের স্ট্রাকচার গুলো আঁকতে বলতে পারে। এখন যদি আমি তোমাদের সাথে একটু জাস্ট হালকা পাতলা একটু হচ্ছে অ্যামিনো অ্যাসিড পার্টটা নিয়ে কথা বলি, যে প্রকৃতিতে আসলে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এবং 20 ধরনের অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের 20 ধরনের অ্যামিনো অ্যাসিড গুলো, অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেতটা যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে NH2, দেন এখানে আমাদের কার্বন, দেন এখানে হচ্ছে, আমি আগে টপিকটা লিখে নেই, অ্যামিনো অ্যাসিড। এটা ডিটেল বলবো না, জাস্ট তোমাদের একটু ধারণা দিয়ে নেই। অ্যামিনো অ্যাসিড, দেন এই পার্টে যেটা হচ্ছে আমাদের এখানে NH2 গ্রুপটা অ্যামিন গ্রুপ, দেন এখানে কার্বন, দেন এখানে কার্বক্সিলিক গ্রুপ, এখানে আমাদের হাইড্রোজেন, দেন এখানে আমাদের আর গ্রুপ। এই আর গ্রুপটা 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের 20 রকম হয়, ঠিক আছে? 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের 20 রকম হয়। সো এই আর গ্রুপটা যদি এখানে আর গ্রুপের জায়গায় যদি H থাকে, দেন এটাকে বলবো আমরা সবচেয়ে সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন। এই আর এইচ এর জায়গায় যদি তোমাদের হচ্ছে থাকে অ্যালানিন, মানে এইচ এর জায়গায় থাকে যদি হচ্ছে CH3 গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটাকে বলে হচ্ছে আমরা অ্যালানিন। এই আর গ্রুপের জায়গায় যদি আমাদের হচ্ছে CH2OH গ্রুপ যুক্ত থাকে, দেন সেটাকে বলে হচ্ছে আমরা সিরিন। CH2O গ্রুপটা যদি যুক্ত থাকে সেটার নাম হচ্ছে আমাদের সিরিন। সো তোমাদের কখনো সিরিনের স্ট্রাকচার রাখতে বলতে পারে। দেন আরেকটা যদি CH2SH গ্রুপ যুক্ত থাকে, দেন সেটাকে বলবো হচ্ছে আমরা সিস্টিন। সো এটা হচ্ছে আমাদের জাস্ট আর গ্রুপের জায়গায়। আর গ্রুপের জায়গায় যদি আমাদের H যুক্ত থাকে, দেন গ্লাইসিন, CH3 থাকলে আমাদের অ্যালানিন, CH2OH থাকলে সেরিন, CH2SH থাকলে সিস্টিন। এই যে অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের একটার সাথে একটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে আমাদের আসলে পলিপেপটাইড, যেটা পরবর্তীতে আসলে প্রোটিন ক্রিয়েট করে। সো আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে প্রোটিন ফর্মেশনটা একটু দেখে নেই হালকা করে, পেপটাইড বন্ডটা একটু দেখে নেই। সো এখানে অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের একটার সাথে একটা, সো একটা অ্যামিনো অ্যাসিড আমি এখানে এঁকে নিলাম, দেন OH, দেন এখানে হচ্ছে আমাদের NH2 গ্রুপটা, দেন এখানে আমাদের H, দেন এখানে হচ্ছে R গ্রুপ, দেন পাশে আরেকটা অ্যামিনো অ্যাসিডকে আঁকলাম আমি N, এখানে আমরা হাইড্রোজেন গুলোকে একটু আলাদা করে দেখাচ্ছি, দেন কার্বন, দেন হচ্ছে হাইড্রোজেন, দেন R গ্রুপ, দেন C ডাবল বন্ড O, দেন OH। সো এখানে একটু দেখো তো আমরা কি করতে পারি বলতো, এই OH এর সাথে এই OH এখানে ওয়াটার ফর্মেশন হয়ে যাবে, ওয়াটার হিসেবে বের হয়ে গেল। দেন এটাকে বলতেছি আসলে আমরা পেপটাইড বন্ড, মানে দুইটা অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, এটাকে বলতেছি হচ্ছে আমরা পেপটাইড বন্ড। সো এখানে যেটা হবে আমাদের দেখো, আমাদের হচ্ছে পেপটাইড বন্ড ফর্মেশন হয়, আমরা আসলে প্রোটিন স্ট্রাকচার মানে একটা তোমার হচ্ছে দুইটা ইউনিটের আমরা হচ্ছে একটা পেপটাইড পেলাম। সো এখানে আসলে আমাদের যেটা পরবর্তীতে দাঁড়াবে এই স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে, আমি এটাকে আর ড্যাশ বললাম না হয়, দেন এখানে আর ডাবল বন্ড ও, দেন এখানে OH। সো এইটাকে বলতেছি আমরা বেসিক্যালি আমাদের পেপটাইড বন্ড। সো এটার নাম হচ্ছে আমাদের পেপটাইড বন্ড, C ডাবল বন্ড ও CH। সো এটা হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। সো পেপটাইড বন্ড তোমাদের হচ্ছে আসতে পারে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, সো এটা দেখে রাখতে পারো। আর এমসিকিউর জন্য আসলে তোমরা বুঝতেই পারতেছো, এমসিকিউর জন্য তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, যে কোন টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে, সেই অ্যানালাইসিস উপর বেস করে আসলে ওই টপিকগুলোকে তোমরা বেশি প্রায়োরিটি দিবা। অর্থাৎ আসলে এমসিকিউর ব্যাপারটা প্রেডিক্ট করা পসিবল না, তাও দেখা যায় যে বিগত বছরগুলোতে কিছু টপিক থেকে প্রতি বছরই এমসিকিউ কোশ্চেন হচ্ছে। ওই টপিকগুলোতে ভালো করে পড়লাই, আর এর সাথে হচ্ছে পুরো বইটা তো ভালো করে রিডিং পড়তেই হবে এমসিকিউ পাওয়ার জন্য, এটা আসলে কোনো বিকল্প নেই। এবং পুরো বইটা রিডিং পড়ার পাশাপাশি তোমার বইয়ের যে বোল্ড করে যে ওয়ার্ডগুলো দেয়া, সেগুলো তো অবশ্যই পারতে হবে, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমার বইয়ে।
যেগুলো আসলে গাঢ় করে দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো পারতেই হবে আগে। দেন এগুলো পাশাপাশি যে আনুষঙ্গিক ইনফরমেশন গুলো আছে তোমাদের বইতে, সেগুলো অবশ্যই তোমাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে এমসিকিউ পার্টের জন্য। আর রিটেন পার্টের জন্য যেহেতু আসলে স্ট্রাকচার থেকে কোশ্চেন হতে পারে, তাই আসলে আমরা স্ট্রাকচার গুলো নিয়ে আজকে একটু ডিটেলে কথা বললাম, যাতে তোমাদের হচ্ছে পরবর্তীতে স্ট্রাকচার লিখতে কোনো প্রবলেম না হয়। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই কমেন্টে যদি কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে রাখতে পারো, এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো ক্লাসগুলো আমাদের। ওকে, সবাই তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।